পিএস তো আবার আইডিটা তো অন্য আইডিতে অ্যাক্টিভ। এটা আমরা লাইভে আছি, আপনারা দেখতে পারেন। পাশে যদি ফোন টোন থাকে তাহলে দেখতে পারেন যে লাইভ হচ্ছে আমাদের অলরেডি। হ্যাঁ, আচ্ছা আমরা মনে হয় লাইভে চলে এসেছি। ওকে, কমেন্ট গুলো বের করি। চলে আসছে, লাইভে আসছি না আমরা? ওকে, একটু সবাই আসুক তাহলে। লাইভ স্টুডেন্টরা আমাদের সাথে যুক্ত হওয়া শুরু হয়েছে অলরেডি। আচ্ছা আচ্ছা, লাইভে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু বলবেন যে কথা ঠিকমতো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আপনারা। হ্যাঁ, একটু কমেন্টে জানান তো যে কথাগুলো ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা সবাই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি, আমরা লাইভে আছি। ওকে, আচ্ছা আমরা একটু লাইভ গুলো সবাই শেয়ার করে দিই। হ্যাঁ, আতিকুর সর্দার আসসালামু আলাইকুম। আইরিন তিশা আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই কি ঠিকমতো আমার কথা শুনতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন যে সবাই ঠিকমতো কথা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। সবাই যদি ঠিকমতো কথা শুনতে পান একটু জানাবেন, এবং ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা সবাইকে একটু কমেন্টে জানাবেন। এবং অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন, যাতে করে সবাই মিলে আমরা করতে পারি। ঠিক আছে? জি স্যার, আপনারটা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। তাহলে সবাই যেটা করবেন, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, নিজেদের টাইমলাইনে শেয়ার করে দেন লাইভটা, এবং হচ্ছে আপনাদের যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে একটু মেনশন করে দেন, যাতে দ্রুত যুক্ত হয়ে যায় আমাদের সাথে। ওকে, তো সবাই একটু লাইভটা শেয়ার এবং মেনশন করে দেন। আপনারা জানেন যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাইডলাইন একটা সেশন করতে যাচ্ছি। তো সেটার ঘোষণা আমি সকালবেলায় আপনাদেরকে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আপনাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত কিছু বড় ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে আজকে। তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ কথা বলবো। ওকে, আচ্ছা আচ্ছা, রাফি আসছে। রাফি শুনতে পাচ্ছেন ঠিক মতো আপনি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি একটু লাইভটা সবাইকে শেয়ার করে দিতে বলি। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। হ্যাঁ, খুব দ্রুত শেয়ার করে দিবেন লাইভটা। শেয়ার এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। আমরা অনেক আলোচনা করব, গুরুত্বপূর্ণ আলোচনা করব, এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা আলোচনা শুরু করতে চাচ্ছি। আমরা বেশি সময় নষ্ট করব না। তো সেই কারণে আপনাদের দ্রুত যুক্ত হওয়াটা জরুরি আমাদের সাথে। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা আমি একটু সময় নেব, 1 মিনিট। আচ্ছা, মোটামুটি আমাদের সাথে 100 জনের উপরে জয়েন হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দেন দ্রুত দ্রুত। হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ কথা হবে। এই কথাগুলো কিন্তু সচরাচর পাবেন না আপনারা। খুবই স্বাভাবিক, অ্যাডমিশনের সময়ে এই গাইডলাইন গুলো আসলে পাওয়া মানে খুব কঠিন আপনাদের জন্য। তো অনেক ভালো গাইডলাইন পাবেন আশা করি। এবং যে মানুষগুলো আজকে আপনাদের সামনে বসে আছে, এরা হচ্ছে গতবার আপনাদের মতোই মানে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। তো আজকে হচ্ছে তারা তাদের পরিশ্রম এবং চেষ্টার বলে তারা আজকে হচ্ছে সফল। ওকে, তো আমি আপনাদেরকে বলবো, সামনেবার যাতে কথাগুলো শোনেন, তাদের মতো করে চলার ট্রাই করেন, আপনারাও সফল হবেন, এবং সামনেবার যাতে ওদের স্থানে যাতে আপনাদেরকেও বসাতে পারি। হ্যাঁ, আপনারাও তখন আপনাদের গল্পগুলো বলবেন। আমি প্রতি বছরই এই কথাটা বলে থাকি। তো এই বছরও বলছি। গত বছর হয়তো এই ছেলে মেয়েগুলোই ছিল, তারা হচ্ছে বড়দের কাছ থেকে শুনেছে কথাবার্তা। আজকে আপনাদেরকে গাইডলাইন দিবে। সামনের বছর ইনশাল্লাহ আপনারা দিবেন। ঠিক আছে? তো এই জন্যই ভাইয়া, সবাই শেষ পর্যন্ত থাকবেন এবং সবাইকে একটু দ্রুত মেনশন করে দেন। হ্যাঁ, দ্রুত মেনশন করে দেন। আমরা আর 1 মিনিটের মধ্যে আমাদের আলোচনা শুরু করব। ওকে, আচ্ছা, ওয়েট। আচ্ছা, হ্যাঁ, তাহলে লাইভ সবকিছু ক্লিয়ার আছে তাই না? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রায় 100 জনের মতো যুক্ত হয়েছে আমাদের সাথে। তারপরে আচ্ছা, কিছু কমেন্ট করেছে, দেখি কে কি কমেন্ট করছে, একটু পড়ি। ভাইয়া, আমার আম্মু বলতেছে আমি ক্লাস করতেছি আর আপনার প্রশংসা করতে করতে শেষ, আর বলতেছে কত ভালো পড়াই, কতজন চান্স পাইলো। আচ্ছা ঠিক আছে, আপনাকে চান্স পাইতে হবে। চান্স পাওয়ার আগে এগুলো কথা না। হ্যাঁ, আগে চান্স পাইতে হবে, তারপরে ইনশাল্লাহ। ওকে, তাহলে আমাদের সাথে যুক্ত আছে আজকে কে কে? আমাদের সাথে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে অভিজিৎ, সামিউলকে দেখা যাচ্ছে উপরে, তারপরে আছে রাফি এবং জয় আমাদের সাথে যুক্ত আছে। ওকে, আচ্ছা একটু সময় দিবেন, ওদের নামগুলো দেখা যাচ্ছে না কেন, ওদের নামগুলো। ওকে, আচ্ছা, ডিসপ্লে নেম ঠিক আছে। ওকে,
স্যার লেগে থাকলে চান্স হবে। হ্যাঁ, সবকিছু নিয়ে কথা হবে। তো আমি সবাইকে বলবো যে একে, একে নিজেদের পরিচয় দিতে এবং আমি আরেকটা কথা বলি, এখানে আজকে যারা উপস্থিত আছে আপনাদের সাথে, এরা কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন না। এরা যে জায়গাতে পরীক্ষা দিয়েছে সব জায়গাতেই কিন্তু চান্স পেয়েছে, বুঝছেন? অর্থাৎ এরা যতগুলো জায়গায় চান্স মানে পরীক্ষা দিয়েছে সবগুলোতে চান্স পেয়েছে। একেকজন ৪-৫ টা জায়গাতে চান্স পেয়েছে এরা। ঠিক আছে? তো এদের থেকে ওভারঅল একটা গাইডলাইন পাবেন। যদিও ঢাকা ইউনিভার্সিটিতে তারা পড়ছে, তাদের ১ম চয়েস ছিল এটা। কিন্তু এরা হচ্ছে সব জায়গায় চান্স পেয়েছে। মানে এদের চান্স পাওয়ার লিস্ট যদি আপনি শুনতে থাকেন, এটা শুনলে মানে আপনার মানে মাথা খারাপ হয়ে যাবে এবং আমার মনে হয় ওদেরও মনে আছে কিনা সন্দেহ। ঠিক আছে? তো আমি একে, একে বলবো। ১ম এ পরিচয় দেওয়ার জন্য বলবো অভিজিৎ। অভিজিৎ হচ্ছে আপনি আপনার পরিচয় দিবেন এবং আপনি কোন বর্ষে পরীক্ষা দিয়েছেন এবং কোথায়, কোথায় কততম স্থান মনে আছে কিনা জানি না। একটু সবার উদ্দেশ্যে একটু বলে দিবেন। হ্যাঁ? বলেন। অভিজিৎ। নমস্কার, আমি অভিজিৎ সাহা। তো আমি হচ্ছে 2022-23 সেশনের অ্যাডমিশন পরীক্ষার্থী ছিলাম এবং 2022-23 সেশনে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 8ম স্থান অধিকার করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে 45তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 304তম স্থান অধিকার করেছি। ওকে, এখন তাহলে অভিজিৎ কোথায় পড়াশোনা করছেন, কোন বিষয়ে সেটাও বলে দেন। এখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। আচ্ছা, তাহলে অভিজিতের কথা কি সবাই বুঝতে পেরেছেন? ক্লিয়ার ছিল? বলেন তো অভিজিতের কথা। আচ্ছা, ভেরি গুড, ক্লিয়ার আছে। ওকে, অভিজিতের পরে আমি দেখতে পাচ্ছি আমাদের 22-23 স্টেশনের আরেকজন শিক্ষার্থী জয় আছে আমাদের সাথে। জয়কে আমি বলবো একটু পরিচয় দিতে এবং জয় মানে কত, কত স্থান অধিকার করেছিলেন সেগুলো একটু বলবেন। কোথায়, কোথায়? হ্যাঁ, একটু জোরে বলতে হবে। জি, জয়। আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম হোসেন জয়। আমি 22 সেশনের একজন শিক্ষার্থী। আমি পরীক্ষা দিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছতে। আলহামদুলিল্লাহ আমার তিনটিতে চান্স হয়েছে। প্রথমে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার পজিশন ছিল 40তম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল 380তম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল 143তম এবং গুচ্ছতে ছিল 1257তম। এখন আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে। ওকে, থ্যাংক ইউ। এরপরে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত আছে রাফি। রাফি যদি আপনার একটু পরিচয় দিতেন এবং রাফি এবছর চান্স প্রাপ্ত এবং কোথায় কততম হয়েছেন একটু বলবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি শেখ এনাম আহমেদ রাফি। আমি এই বছর 23-24 সেশনে ভর্তি পরীক্ষার্থী। আমার পরীক্ষা দেওয়া হয়েছিল 3টি ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর এবং রাজশাহী ইউনিভার্সিটি। আমি আল্লাহর রহমতে 3টাতেই চান্স পেয়েছি। জাহাঙ্গীরনগরে 2য় স্থান অর্জন করি এবং ঢাকা ইউনিভার্সিটিতে 39 অর্থাৎ 39তম অর্জন করি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে 119তম। ওকে, থ্যাংক ইউ রাফি। আচ্ছা, নেক্সটে আমি বলবো সামিউল আমাদের সাথে দেখতে পাচ্ছি উপস্থিত আছে। সামিউল তো এবার মানে মোটামুটি একটা রেকর্ড করে ফেলেছে সব জায়গায়। সামিউলকে বলবো একটু পরিচয় দিতে। হ্যাঁ, লিস্ট তো অনেক দীর্ঘ সামিউলের। হ্যাঁ, হ্যাঁ, সামিউল। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল হাসান। আমি বর্তমানে পড়ালেখা করছি ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমি এই বছরই ভর্তি হয়েছি, মানে আমি 23-24 সেশনের ভর্তি পরীক্ষার্থী ছিলাম। আমি টোটাল 4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ 4টাতেই টিকেছি। তার মধ্যে সর্বপ্রথম বিউপিতে পরীক্ষা দিয়ে 180তম স্থান অর্জন করে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ভর্তি হই। কিছুদিন পর তারপর আর ওটাতে আর কন্টিনিউ করা হয়নি। তারপর ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে আমার পজিশন ছিল 61তম, বি ইউনিটে পজিশন ছিল 18তম, আর এই ইউনিটে পজিশন ছিল 37তম। এর বাইরে জাহাঙ্গীরনগরের সি ইউনিটে আমার পজিশন ছিল 5ম এবং ই ইউনিটে ছিল হলো 28তম, মানে 28। এর বাইরে রাজশাহী ইউনিভার্সিটির এই ইউনিটে আমার পজিশন ছিল 56তম এবং বি ইউনিটে পজিশন ছিল হলো 112তম। ওকে সামিউল, দীর্ঘ লাইন। আমার মনে হয় যে মানে এতগুলোতে সে পরীক্ষা দিয়েছে এবং সবগুলোতে টপ করেছে, সে বিশাল লাইন। সামিউল যে কষ্ট করে মনে রেখেছে এটাই তো অনেক। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আমাদের আলোচনায় চলে আসি। হ্যাঁ, ওদের বেশ কিছু কমন প্রশ্ন আছে আমার মানে জিজ্ঞাসা আর কি, যেগুলো আমার কাছে সচরাচর আসে, সেগুলো আমরা শুনবো। শোনার পরে হচ্ছে ওদের মতো করে আর কি মানে ওদের কিছু আমরা প্রশ্ন নিব। ওকে, আচ্ছা। তো এখন আমি হচ্ছে প্রথম যে প্রশ্নটা করব অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমরা একটু মানে মানে পূর্বে একটু ফিরে যাই যে গত বছর আপনারাও হচ্ছে এই সময়টাই ছিলেন, তাই না?
যে কোথায় পড়বো, কিভাবে পড়াশোনাটা শুরু করব, এগুলো নিয়ে। তা আমার সবার কাছে একে একে প্রশ্ন থাকবে, যখন একটা স্টুডেন্ট এইচএসসি পরীক্ষাটা শেষ হয়, অ্যাডমিশন যখন শুরু করবে সে, তখন অ্যাকচুয়ালি মানে সে কি করে অ্যাকচুয়ালি শুরু করবে? তখন তো আসলে তার কোনো গাইডলাইন থাকে না, বা একটা মানে এলোমেলো একটা অবস্থা থাকে। তো একটা স্টুডেন্ট যখন বিশ্ববিদ্যালয় প্রস্তুতিটা শুরু করবে, তখন তার অ্যাকচুয়ালি মানে কিভাবে শুরু করা উচিত, মানে প্রথমে কি কাজটা করা উচিত, এটা আমি খুবই সংক্ষেপে 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি সবার কাছে শুনতে চাই, বা আপনি কি করেছিলেন এই সময়ে সেটা শুনতে চাই। আমি প্রথমে অভিজিৎকে এই সম্পর্কে একটু কথা বলার জন্য বলবো। অভিজিৎ যদি বলেন, হ্যাঁ, 1 থেকে 1.5 মিনিট নিয়ে বলবেন। হ্যাঁ, বলেন অভিজিৎ। আচ্ছা, তো যখন এইচএসসি পরীক্ষা শেষ হয়, তো ওই সময় আমি যেটা করেছিলাম, আমার ইচ্ছা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিনান্স ডিপার্টমেন্টে পড়বো, এরকম একটা ইচ্ছা ছিল। তো ওই জন্য আমার প্রথমে আবার ইচ্ছা ছিল আইবিএ তেও পড়ার। তো ওই সময় আমি স্যারকেও বলি যে আমার তো এই দুইটা ইচ্ছা আছে, কি করব? তো ওই সময় আমার মাইন্ডসেট এরকম ছিল যে আমি যদি টাইম পাই তাইলে আমি হয়তো আইবিএ তে দিব, মানে 2 নৌকায় পা দিব না। এটা হচ্ছে আমার মাইন্ডসেট ছিল, কারণ আমি বি ইউনিট বা ডি ইউনিট এগুলোতে কোথাও পরীক্ষা দিই নাই, সব জায়গায় সি ইউনিটে পরীক্ষা দিয়েছি। হচ্ছে যে একটা সাবজেক্ট পড়তেছি, একটা সাবজেক্টই খুব ভালো করে পড়বো এবং ওইটাতেই যাতে চান্স পেতে পারি সেভাবে। আর অনেকে থাকে যে বিইউপিতে পড়বে, নাইলে আইবিএতে পড়বে, না অনেক জায়গায় পরীক্ষা দিতে চাই। তো এটা রিস্ক নেওয়ার প্রয়োজন নেই, একটা সাবজেক্টের উপর স্টিক করে থাকলেই হচ্ছে বেটার। এখন আবার অনেকে আছে যে এবছর আমার কিছু জুনিয়র সাথে আমার কথা হয়েছে, তো তারা বলছে যে তারা কমার্সে পড়তে চায় না, তারা লতে পড়তে চায়। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে কমার্স মানে সি ইউনিটে তারা পরীক্ষাই দিবে না, হচ্ছে বি ইউনিটে পড়বে। তো ওইভাবে মানে 2 নৌকায় পার দিতে বলবো না, যার যেদিকে প্যাশন আছে সেদিকেই যাতে মানে পড়ে সেই দিকে যাতে ফোকাস করে, ওইদিকে ফোকাস করলেই হচ্ছে মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। বুঝতে পেরেছি। অনেক একটা গাইডলাইন, মানে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ কথা বলেছে অভিজিৎ। যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে, আমরা এই সময় মনে করি কি, মানে যেটা দেখি সেটাতে পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় আমাদের। মনে হয় আইবিএ তে পরীক্ষা দিব, মনে হয় একটু ডি ইউনিট বা মানে আর্টস এর যে সাবজেক্ট সেগুলোতে পরীক্ষা দিই। তো প্রথমে অ্যাকচুয়ালি আপনাকে ঠিক করতে হবে যে আপনি কোথায় পরীক্ষা দিবেন। ঠিক আছে? এখন সামিউল এই জায়গাতে অনেকগুলো ইউনিটে পরীক্ষা দিয়েছে, তো সে কোন জায়গা থেকে ডিসিশনটা নিয়েছিল যে আমি অনেকগুলো জায়গাতে পরীক্ষা দিব, বা অনেকগুলো জায়গাতে অ্যাকচুয়ালি অনেকে পরীক্ষা দিতে যে মানে 2 নৌকায় পা দিয়ে ধরা কিন্তু খায়, এই রেকর্ডটাও কিন্তু আছে। তো সামিউল এই বিষয় নিয়ে একটু কথা বলবে, যেহেতু মানে সিচুয়েশনটা চলে আসলো, যে কোন পরিস্থিতি থেকে আপনি ডিসাইড করলেন যে আপনি 2 ইউনিটে পরীক্ষা দিবেন, বা অন্যদের, আপনাদের যারা ছোট ভাই আছে, যেহেতু আপনি কমার্সের স্টুডেন্টদের সাথে অনেকদিন মিশেছেন, তো এই জায়গাতে অ্যাকচুয়ালি তাদের মানে আপনার পক্ষ থেকে তাদের কাছে কি নির্দেশনা থাকবে? সামিউল যদি এই বিষয়ে বলতেন। ভাইয়া, প্রথমে আমি ঠিক করেছিলাম আইদার আমি বি ইউনিটের টপ সাবজেক্টে পড়বো, হয় লতে কিংবা ইকোনমিক্স, অথবা কমার্সের টপ সাবজেক্ট ফাইন্যান্স কিংবা অ্যাকাউন্টিং এ পড়বো। এটা নিয়ে আমি শুরু করেছিলাম, যদিও আমি কাউকে বলবো না একসাথে 2 লাইনের 2 নৌকা। ভাইয়া যেটা বললো, অভিজিৎ ভাইয়া যেটা বললো যে একসাথে 2 নৌকা পা দেওয়া কখনোই কারো উচিত না, আমিও মোটামুটি বলতে পারেন অর্ধেক অ্যাডমিশন জানি অর্ধেক পর্যন্ত আমি 2 নৌকায় পা দিয়েই চলছি টোটালি। মানে হয়তো আমি জানতাম হয়তো আমি এসপার ওসপার একটা হয়ে যাইতে পারি, বাট আল্লাহ বাঁচাইছে, আমার ওইরকম হয়নি। বাট যারা জুনিয়রদের প্রতি থাকবে যে মেইনলি একটা টার্গেট করার জন্য, যে কোনো একটা টার্গেট আগিয়ে, হ্যাঁ ব্যাকআপ প্ল্যান একটা সবারই থাকতে পারে, ওইভাবে কন্টিনিউ করার জন্য সকলের প্রতি এটা বলবো আমি। মানে হচ্ছে সিকে তারা বেশি ফোকাস করবে, এটাই তো নাকি? আসন সংখ্যা বলেন, সবকিছু মিলে সিকে ফোকাস করা উচিত এই জায়গাতে মনে হয়, তাই না? আচ্ছা, এরপর আমি হচ্ছে রাফির কাছে শুনবো আর কি, অ্যাকচুয়ালি মানে কি মানে প্ল্যান নিয়ে আসলে প্রস্তুতিটা শুরু করেছিলেন, বা কি মনে করছিলেন ওই সময়টা প্রস্তুতি শুরু করার আগে? রাফি যদি বলতেন একটু। হ্যাঁ স্যার, আমার ঘটনাটা অনেকটা অভিজিৎ ভাইয়ের মতোই। কারণ আমি যখন মানে অ্যাডমিশন প্রসেসে যাই, আমার বাবার প্রথম হতে স্বপ্ন ছিল যে আমাকে সিএ পড়াবে, যার কারণে আমার কমার্সটা নেওয়া এবং আমার অ্যাকাউন্টিং এর প্রতি একটা অলওয়েজ ঝাঁক ছিল। তো সেক্ষেত্রে আমি চয়েস করছি যে যে করে হোক আমার ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটের টপ সাবজেক্ট অ্যাকাউন্টিং, অথবা যদি না হয় তাহলে ফিনান্স, এই দুটার মধ্যে যে কোনো একটা সাবজেক্ট যেন আসে। সেজন্য আমি অন্যান্য যত সাইড আছে সব বাদ দিয়েছি। ইভেন আমি অন্যান্য ইউনিভার্সিটির মধ্যে জাস্ট পোর্টফোলিও হিসেবে জাহাঙ্গীরনগরকেই রাখছি। রাজশাহী আপনার ঢাকা ইউনিভার্সিটির সাথে এসে যাচ্ছে, যার কারণে ওটাতেও দেওয়া হয়েছে। কিন্তু এভাবে মানে আমার একটাই লক্ষ্য ছিল, আমি যে করে হোক অ্যাকাউন্টিং এই পড়বো এবং সি ইউনিটেই একটা সিট দখল করব। আমার একাধিক কোনো পোর্টফোলিও ছিল না, এটাই আমার ডিসিশন ছিল ওই সময়। এই সিদ্ধান্তটা নিয়ে আমার মনে হয় যে যারা
দেখছেন এটা, ঠিক আছে? যারা আজকের এই লাইভটা দেখছেন, এই সিদ্ধান্তটা নেয়া আপনাদের জন্য খুব জরুরি যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন, কোথায় পড়তে চাচ্ছেন। এই জায়গাটা যদি আপনি ডিসাইড করতে পারেন তাহলেই দেখবেন যে কোন ইউনিটে আপনি প্রস্তুতি নিবেন এটা আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি যদি মনে হয় যে আমি লতেই পড়বো, তাহলে ভাই ল যে মানে ইউনিটটা আছে আপনি সেখানে ফোকাস দেন। আপনার যদি মনে হয় যে না আমি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট বা বিবিএ করতে চাই, তাহলে ভাইয়া বিবিএ তে বেশি ফোকাস দিতে হবে। বিষয়টা এমন। আর আপনি যদি মনে করেন আমি লতেও পড়বো, আমি অ্যাকাউন্টিং ফাইন্যান্সেও পড়তে চাই, ২ দিকেই যাই, যেটা আমার ভাগ্যে আসবে সেটাতেই পড়বো, তাহলে কিন্তু ভাইয়া হবে না। ঠিক আছে? তো এই জায়গাটাতে ভাইয়া আপনাকে খুব ভালো মতো এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এরপর জয়কে আমি বলবো, জয় আপনি যদি এই বিষয়টা নিয়ে বলতেন যে আপনি যখন প্রস্তুতি শুরু করেছিলেন তখন কি চিন্তা করে অ্যাকচুয়ালি প্রস্তুতিটা শুরু করেছিলেন? জয়। হুম। আনমিউট করে বলতে হবে জয়। হুম। জি জি আমি মনে করি যে এসএসসি দেওয়ার পরে মানে কোনো বড় ভাইয়ের সাথে যারা ভার্সিটিতে এখন পড়ছে বা কোনো কোচিং সেন্টারে ক্লাস নিচ্ছে তাদের সাথে আগে কথা বলা দরকার। তাদের কাছ থেকে কোনো পরামর্শ যদি নেওয়া যায় তাহলে ভালো হয়। যেমন আমার ক্ষেত্রে আমি রিয়াদ ভাইকে পাইছিলাম, যার জন্য যে অন্য কোনো আমি যে পরীক্ষা দিব এরকম কোন ডিসিশন আমি নিইনি আর কি। আমি চেয়েছিলাম যদি পরীক্ষা দেই মানে আমি বিবিএ তেই পড়বো আর কি, তাহলে আমার অন্য পড়াগুলো পড়তে হবে না। যেমন আমার বাংলা, ইংলিশ, আইসিটি, যেমন আইসিটি অনেক ক্ষেত্রে আমার পড়তে হয় নাই বা ম্যাথ আমার পরীক্ষা দিতে হয় নাই, এই জন্য আমার এফোর্টটা কম দেওয়া লাগছে আর কি। যদি আমি অন্যান্য ইউনিটগুলো পরীক্ষা দিতাম, ডি ইউনিট তো ম্যাথ পড়তে হতো, তাহলে আমার চান্স পাওয়ার এবিলিটিটা কমে যেত আর কি। সময়টা অ্যাকচুয়ালি দিতে পারতেন না প্রস্তুতিতে। তো ভাইয়া আমার এখানে মনে আমি হয় যে জি, জি, ভাই জি এখানে বলেন। আমি অ্যাড করতে চাই যে আমি এতগুলোতে এ- আমি টার্গেট আমি এতগুলোতে আমি অ্যাটেম্প নিছি, এর কারণটা একটা ছিল যে আমার জেনারেল নলেজ আগে থেকেই মোটামুটি একটা বেস ছিল আর কি, ক্লিয়ার ছিল। এজন্য মানে আমার খুব বেশি সফল হতে হয় নাই আর কি। বাট আচ্ছা, কমার্স কমার্সের যে স্টুডেন্ট যে এখন থেকে শুরু করবে, যে এখন থেকে শুরু করে পাশাপাশি আবার কমার্সের সি ইউনিটের প্রিপারেশন নিবে, তার জন্য কিন্তু এটা হিউজ মানে টাফ, অনেক ডিফিকাল্ট একটা তার জন্য মোটেই এটা ভালো একটা বিষয় কখনোই মানে মনে হয় না আমার জন্য তার পক্ষে এটা হবে। যদি আগে থেকে যদি তার যদি ইংলিশ কিংবা জিকেটা যদি ক্লিয়ার না থাকে, মোটামুটি একটা না থাকে, এজন্য বুঝতে পেরেছি। তার মানে সামিউল যেটা বলার ট্রাই করলো তার জিকেটা আগে থেকে এসে পড়তো, হয়তো সে এইচএসসি সময় থেকে জিকে এর প্রস্তুতিটাকে আগায় রেখেছিল, যার কারণে তাকে অ্যাডমিশন টাইমে খুব বেশি এফোর্ট দিতে হয়নি। কিন্তু আপনাদের কমার্সের স্টুডেন্ট যারা, এদের অধিকাংশ যে প্রবলেমটা হয়, আমাদের কিন্তু জিকেটা আমরা একেবারেই মানে পরে পড়া শুরু করি। তো এই টাইমে জিকের তো একটা কথা বলি, যার শুরু আছে কিন্তু শেষ নাই কোনো, তাই না? তো এই জি ভাই জিকেতে অবশ্যই। অনেক বেশি এফোর্ট দিতে হয় অ্যাকচুয়ালি আপনি অন্য ইউনিটে যখন পরীক্ষা দিবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু কনসিডার করবেন, কনসিডার করে প্রস্তুতি নেবেন। এবার একে একে আমি সবার কাছ থেকে শুনবো যে ইংরেজি নিয়ে ভয়। তো ইংরেজিতে অ্যাকচুয়ালি পাস করবে কিভাবে? আমি সবার থেকে একটু শুনতে চাই। এখানে অলরেডি অনেকগুলো কমেন্ট এসেছে যে ভাই ইংলিশ নিয়ে বলেন। ইংলিশ নিয়ে আপনি কেমনে পড়াশোনা করেছেন? ইংলিশে আপনারা কেমনে পাস করলেন? হ্যাঁ, তো ইংরেজি নিয়ে আমি একটু একটু করে শুনতে চাই। রাফির কাছ থেকে আগে শুনবো যে ইংলিশের ভয়টাকে অ্যাকচুয়ালি জয় কিভাবে করবে? হ্যাঁ, রাফি বলেন। ইংলিশটা কিভাবে পড়েছিলেন? হুম, মূলত আমরা অ্যাডমিশন প্রসেসে যে ইংলিশটা পড়ি সেটা আমরা ৩টা ধাপে পড়াশোনা করি। মানে এটার পার্ট থাকে ৩টা। একটা হলো আমাদেরকে বেসিক গ্রামার পার্ট, আরেকটা হলো আমাদেরকে যে ভোকাবুলারি পার্ট, আর একটা হলো কোশ্চেন সলভিং পার্ট। মূলত আমরা যদি কোনো একটা টিচারের কাছে যাই, সে আমাকে বেসিক গ্রামারটা পড়ায় দিতে পারবে, কিন্তু আমাকে সে ভোকাবুলারি পার্টটা মুখস্থ করায় দিতে পারবে না। আর কোশ্চেন সলভিং এর ম্যাটারটা সম্পূর্ণ আমার উপরে। আমি যত কোশ্চেন সলভ করব তত আমার কোশ্চেন সম্বন্ধে আইডিয়া আসবে। তো সেক্ষেত্রে যখন আমরা প্রথম দিকে যাচ্ছি, আমার কাছে অনেক বড় একটা বই ভোকাবুলারির জন্য, এটা শেষ করা আমার জন্য খুব টাফ হয়ে যাচ্ছিল। আমি ইনফ্যাক্ট অনেক টেনশনে পড়ে গেছিলাম যে আদৌ কি পারবো। যদিও আমার ছোটবেলা থেকে ইংলিশ বেসিকটা অনেক ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে ওই ভোকাবুলারি যে পার্টটা, সেই পার্টটার সাথে আমি অনেকটাই নিই, কারণ এটা অনেক টাফ। নেটিভ স্পিকাররা যেভাবে কথা বলে, তাদের যেভাবে যে যে ইডিয়মস ফ্রেজ ব্যবহার করে, তারা যে সিনোনিম অ্যান্টোনিমস ব্যবহার করে, সেগুলো অনেকটাই আমরা আননোন এখানে। তো সেটা মুখস্থ করাও একটা টাফ ব্যাপার। তো আমি দিনের মধ্যে করতাম কি, ২.৫ ঘন্টার মতো সময় নিতাম ইংলিশের জন্য, যার ১ ঘন্টা দিতাম আমি ভোকাবুলারিতে, আর ১ ঘন্টা দিতাম আমি বেসিক গ্রামার পার্টে, আর আধা ঘন্টা দিতাম কোশ্চেন সলভিং এ। এভাবে করে রেগুলার ২.৫ ঘন্টা কোশ্চেনে টাইম দিলে আমার মনে হয় না ২-৩ মাসে কিছু বাকি থাকে। আমার প্রিপারেশনটা ইংলিশের ক্ষেত্রে এভাবেই ছিল। বুঝতে পেরেছি। ইংরেজিতে কত মার্কস ছিল রাফি? ঢাবিতে?
মনে আছে? স্যার বিউতে 11 পেয়েছিলাম স্যার এমসিকিউ তে। মাশাআল্লাহ, 12 এর মধ্যে 11 পেয়েছে, তার মানে তো পজিশন বুঝতেই পারছেন, টপ ক্লাস। তো 12 এর মধ্যে 11 পেতে হবে, না হলে চান্স হবে না, বিষয়টা কিন্তু এমনও না, তাই না? আমরা দেখেছি যে 5, 6, 7 পেয়েছে, অন্য সাবজেক্টে ভালো করেছে, তারপরেও ঢাবিতে পড়ছে ভালো ভালো সাবজেক্টে, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। জয়ের কাছ থেকে যদি আমি একটু শুনি যে ইংরেজিতে অ্যাকচুয়ালি কিভাবে প্রস্তুতিটা ছিল জয়, ইংলিশের? জি, যে আমরা যদি প্রথমে ইংলিশে প্রস্তুতি নিতে চাই তাহলে আমরা প্রথমে একটু ডিভাইড করে নিতে হবে। যদি প্রথমে হচ্ছে আমাদের সাহিত্য পাঠ, তারপর হচ্ছে গ্রামার পাঠ আর কি। যদি আমরা শুধু ঢাকা ইউনিভার্সিটির দিকে ফোকাস করি তাহলে হচ্ছে আমাদের গ্রামার থেকেই প্রশ্ন আসে, ভোকাবুলারি থেকে প্রশ্ন আসে, কিন্তু ইংলিশ ফার্স্ট পার্ট দিয়ে আমাদের যে বইটা ওটা থেকে কোনো কোশ্চেন আসে না। যদি আমরা আবার বিউপির দিকে তাকাই বা রাজশাহী ইউনিভার্সিটির দিকে তাকাই তাহলে কিন্তু এখান থেকে আবার প্রশ্ন আসে, লিটারেচার আইটেম থেকেও দুই একটা প্রশ্ন আসে। এর জন্য এই দিকটাকে ফোকাস করতে হবে। যদি আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই তাহলে গ্রামারটাকে একটু জোর দিব, ফার্স্ট পার্ট তাহলে আমার পড়তে হচ্ছে না। আর ভোকাবুলারিটার দিকে হচ্ছে আমি যখন ভোকাবুলারি পড়তাম প্রতি সপ্তাহে 5 দিনে ভোকাবুলারি পড়ার চেষ্টা করতাম আর কি। গ্রামারটা একটু কম সময় দিতাম, কারণ আমার গ্রামারটা একটু আমার এবিলিটি ভালো ছিল আর কি ছোট থেকেই, এর জন্য গ্রামারটা আমি সময় কম দিলেও হতো আর কি। এখন যে প্রস্তুতি নিচ্ছে তার আগে নিজের বোঝা উচিত যে তার গ্রামার এবিলিটি কেমন এবং ভোকাবুলারির দক্ষতা কেমন আর কি। যদি সে ভোকাবুলারি ভালো পারে তাহলে তো তার সময় কম দিলেও এখানে হচ্ছে। বুঝতে পেরেছি। তাহলে আপনি হচ্ছে ভোকাবুলারিতে একটু বেশি সময় দিতেন আরকি। মানে গ্রামারের আপনার দক্ষতাটা ভালো ছিল, কিন্তু ভোকাবুলারি বা মেমোরাইজিং যে পার্ট গুলো আছে এগুলোতে একটু বেশি 5 দিন সপ্তাহে সময় দিতেন। এভাবে পড়াশোনা করেছেন ওই সময় রুটিন ভাগ ভাগ করে। তাই তো নাকি? আমি যদি ভুল না করি জয়, এটা বলার ট্রাই করলেন। জি। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে সামিউলের কাছে যদি আসি, সামিউল কিভাবে পড়লেন? এতগুলো ইউনিভার্সিটির পড়াশোনা, ইংলিশ সবকিছু মিলে বলেন। সব ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম তো আপনার প্যাটার্নটা তো প্রায় সিমিলারই থাকে, বি ইউনিট ছাড়া সি ইউনিটেরটা সিমিলার থাকে। ওটাকে আমরা যদি ভাগ করি ভোকাব পার্ট, গ্রামার পার্ট, মেমোরাইজিং পার্ট, যতটুকু পাস মার্ক 33% বা 40%, ওটা কেউ যদি ভেঙে ভেঙে পড়লে ইজিলি উঠানো সম্ভব আমি মনে করি। কেউ ভোকাব থেকে কেউ 2টা পারলো, মেমোরাইজিং থেকে 2টা পারলো, কিংবা গ্রামার থেকে 2-3টা পারলো, হয়ে যায় 12টার মধ্যে 5, 6 কি 7 উঠানো সহজ না। কারণ অনেকেই আছে যারা ভয়ের কারণেই বেশি খারাপ করে থাকে, আমি দেখছি। মানে আমার গত বছর আমাদের সাথে আমার ব্যাচমেট সহপাঠীদের মধ্যে একটা বড় অংশ যারা ভয়ের কারণেই ভুল করে চলে আসে, অথচ তাদের মধ্যে অ্যাবিলিটি ছিল, ক্যাপাবিলিটি ছিল ভালো করার বা ভালো পজিশন করার, বাট ভয়তে দেখা যায় যে অনেকে অনেক সময় 5 পাওয়া লাগবে তো মাত্র 6টা কি 7টা দাগে চলে আসে, অন্তত 8টা কি 10টা। বা যদিও এগুলোর ডিসকাশন পরবর্তীতে এক্সামের আগে নির্দেশনা দিয়েছিলেন, তারপর এমনি টিচাররা বলে অনেক গাইডলাইন করে, ওটা পরের, তবুও চলে আসলো দেখে বললাম আর কি এটা। তবে আমার মতে যদি যতটুকু টাইম পাওয়া যায় 2 মাস কি 3 মাস বা 4 মাস হাইস্ট হলে, কেউ যদি এক নাগারে যদি পড়ে, গ্রামার গুলো শীট বা বইতে যেগুলো দেওয়া থাকে নির্দিষ্ট একটা বই ফলো করলে, পাশাপাশি ভোকাব পড়লে, ভোকাব যতটুকুই পড়ুক যে কোনো একটা বই ফলো করলে অবশ্যই তার কভার হবে আমি বিশ্বাস করি। বুঝতে পেরেছি। এখন অভিজিতের কাছে আমার একটা প্রশ্ন, ভিন্ন প্রশ্ন, সেটা হচ্ছে ইংরেজিতে যদি কেউ মনে করে, কিন্তু সবাই বলছে অভিজিৎ ভাইয়ার কথা শোনা যাচ্ছে না। এখন অভিজিৎ ভাই একটু মাইক্রোফোনটা খুলে ট্রাই করবে কিনা, মানে একটু মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে সেটা বলছে। হ্যাঁ, আমার মাইক্রোফোনে স্যার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু শব্দ হচ্ছে, নয়েজ হচ্ছে একটু। হ্যাঁ, আপনি খুলেও ট্রাই করতে পারেন, সমস্যা নাই। আমার মনে হয় খুলে কথা বললে ক্লিয়ার আসবে। হ্যাঁ, মাইক্রোফোন এখন আসতেছে? একটু আওয়াজ হচ্ছে একটু, হ্যাঁ একটু নয়েজ হচ্ছে। মাইক্রোফোন খুলে আপনি কথা বলতে পারবেন, সমস্যা নাই, মানে একেবারেই খুলে ফেলে সম্পূর্ণটা। আচ্ছা স্যার, হ্যাঁ ওকে। অভিজিতের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে, কেউ যদি একেবারে ইংলিশে যদি খারাপ থাকে তাহলে সে কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না এই 4 মাস প্রস্তুতি নিয়ে? কি মনে হয়? না, পারবে না কেন স্যার? অবশ্যই পারবে। ইংরেজি ঢাকা ইউনিভার্সিটির আমি যদি সি ইউনিটের কথাটাই বলি, সি ইউনিটে হচ্ছে প্রতি বছর খুবই সহজ প্রশ্ন হয়। মানে একদম যে 12তে 12 পেতে হবে তা না, আমাদের পাস মার্ক কিন্তু 5। তো আমি যেটা ছিল, আমারও ইংরেজিতে অনেক ভয় ছিল। তো আমি যেটা করেছি, আমি জানি যে মেমোরাইজিং পার্ট থেকে আমি ফার্স্ট প্রশ্ন অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করে দেখলাম যে মেমোরাইজিং পার্ট থেকে মোটামুটি 50% প্রশ্নই আসে।
মানে 12টার মধ্যে প্রায় 6টা প্রশ্ন আসে মেমোরাইজিং পার্ট থেকে। তো আমি একদম অ্যাডমিশনের প্রস্তুতির শুরু থেকেই প্রতিদিন অল্প অল্প করে মেমোরাইজিং পার্ট পড়তে থাকতাম। তারপরেও যখন দেখতাম যে একটু ভয় করছে, তো আমরা আবার সবাই মিলে স্যারকে বলেছি, তো স্যার আবার প্রতি সপ্তাহে আমাদের ছোট ছোট করে পড়া দিয়ে দিত এবং ওইটার উপর পরীক্ষা নিত প্রতি শুক্রবারে। তো ওইভাবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী স্যারকে পড়ার পরে ওই যে পরীক্ষা দিয়েছি, দিতে মেমোরাইজিং পার্টে বেশ ভালো দক্ষতা চলে আসছে। মেমোরাইজিং পার্টের প্রশ্ন আমার হয়নি বলতে গেলে। তো আর গ্রামার পার্ট গ্রামার পার্ট খুবই বেসিক প্রশ্ন আসে। তারপর হচ্ছে যখন আমরা কোয়েশ্চেন অ্যানালাইসিস কোয়েশ্চেন ব্যাংক সলভ করব, ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস কোয়েশ্চেন গুলা ওইখান থেকে মাঝে মাঝে রিপিটও করে দেয়। তো ইংরেজিতে যে একদম 5 মার্ক মানে 5 মার্ক যেটা 5 সেটা তোলা খুব টাফ না, মানে একদম যে প্রো হইতে হবে ওরকম না। বি ইউনিটে কিন্তু সাহিত্য থাকে, সাহিত্য পাঠ থেকে 3-4টা প্রশ্ন থাকে, মেমোরাইজিং থাকে, গ্রামার থাকে, একটু টাফ হয়। বাট সি ইউনিটের ইংরেজি প্রশ্ন খুবই সহজ হয়। তো একটু সিনসিয়ার হইতে হবে, মানে ফাঁকিবাজি করলে চলবে না। তা সিনসিয়ার হলেই হচ্ছে আর প্রিভিয়াস প্রশ্ন সলভ করলে আর স্ট্র্যাটেজিক্যালি পড়লে ইংরেজিতে পাস করা সহজ, চান্স পাওয়া সহজ। ওকে, থ্যাংক ইউ। তার মানে যারা একটু চিন্তা করছেন যে ভাই আমি ইংলিশ তো অনেক দুর্বল, তাহলে হবে কিনা, তো অভিজিৎ এটাই বলার ট্রাই করলো যে আগামী যে 4-5 মাস এর জন্য আপনাকে ইংরেজিতে চান্স পাওয়ার জন্য বা পাস করার জন্য খুব একটা মাস্টার হওয়ার দরকার নাই এখানে, ঠিক আছে? এখানে আপনি যেটা করবেন, আপনি জাস্ট খালি পড়াশোনা করেন, এই 4টা মাস সময় দেন, কোশ্চেন অ্যানালাইসিস করেন, মেমোরাইজিং করেন। মেমোরাইজিং তো আসে 5টা, এই 5টার মধ্যে আপনি যদি 3 পান, গ্রামারে দেখবেন যে বেসিক কিছু রুলস আছে, এগুলো থেকে প্রশ্ন আসে না? খুবই বেসিক কিছু রুলস আছে। সি ইউনিটের প্রশ্ন আমি বিগত 10 বছরে কঠিন হতে দেখিনি। একেবারে বেসিক রুল গুলো থেকে প্রশ্ন করে। তো ওগুলো যদি একটু অ্যানালাইসিস করেন আপনি বুঝে যাবেন। আর টিচাররা তো এখানে আপনাকে হেল্প করেই। তো আমাদের যেটা প্রবলেম হয় যে আমরা ভয় করি। ভয় করে পড়াশোনাটাকে ছেড়ে দিই। তো যারা ভয় করে অ্যাকচুয়ালি তারা কিন্তু ফেল করে। ওরা আর পড়াশোনা করে না, একটু কষ্ট করতে চায় না। তো এই জায়গাগুলোতে এটা আপনাকে একটু সিনসিয়ার থাকতে হবে। 4 মাস কষ্ট করলে আমার মনে হয় যে একটা ভালো রেজাল্ট আসবে। এরপর ভাই আমাদের আমার কাছে প্রশ্ন মনে হয় জি সামিউল বলেন। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভোকাবুলারি পড়তেই চায় না, মুখস্থ আইটেমটা অ্যাভয়েড করার চেষ্টা করে অনেকাংশে। এই জায়গাটাতেই তারা ধরাটা খায়। কিন্তু প্রথম 50% বা 40% এট লিস্ট 40% প্রশ্ন তো মেমোরাইজিং থেকে আসে। তো এই জায়গাটাতে ফোকাস করতে হবে ভাইয়া, হ্যাঁ? এবং আমাদের ব্যাচে যারা ভর্তি হয়েছেন তাদেরকে কিন্তু আজকে অলরেডি আমরা একটা মেমোরাইজিং এর শীট দিয়ে দিয়েছি। 45 ডেজ এর একটা প্ল্যান দিয়ে দিয়েছি, যে প্ল্যানে প্রতিদিন মানে প্রতিটা আইটেমের বেশি না 10টা 5টা 7টা করে আইটেম দিয়েছি, দিয়ে প্রতিদিনের পড়াটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তো এই জিনিসগুলো হচ্ছে সবাই এখন থেকে পড়ার ট্রাই করেন। আমাদের অ্যাডমিশন ব্যাচে আজকে কিন্তু আমাদের স্যাররা দিয়ে দিয়েছে এটা, ঠিক আছে? প্রতি ডে ভাগ করে দিয়ে দিয়েছে। তো এগুলো পড়াশোনা করে প্র্যাকটিসের মধ্যে থাকলে ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। ওকে, আচ্ছা। এরপরে জাহাঙ্গীরনগর নিয়ে অনেক প্রশ্ন এসেছে। জাহাঙ্গীরনগর নিয়ে যেহেতু প্রশ্ন এসেছে রাফির কাছে, রাফি ওভারঅল একটা জাহাঙ্গীরনগর নিয়ে এখানে একটা গাইডলাইন দিবে, কারণ রাফি এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে আমাদের কমার্সের যে ইউনিটটা সেই ইউনিটে কিন্তু সেকেন্ড হয়েছে রাফি। ওকে, তো আমার মনে হয় যে রাফির চেয়ে অ্যাকচুয়ালি মানে ভালো গাইডলাইন এখানে মনে হয় না কেউ দিতে পারবে। তো রাফিকে আমি একটু বলবো যে কষ্ট করে আপনি একটু জাহাঙ্গীরনগর নিয়ে আপনি কেমনে পড়াশোনা করলেন। যে আমরা জানি যে জাহাঙ্গীরনগরে একটা নতুন একটা সাবজেক্ট পড়তে হয় যেটা ম্যাথ, এবং এই ম্যাথের সাথে আমরা ক্লাস মানে এসএসসির পর থেকে আমাদের কোনো সংযোগ থাকে না। তো তারপরে অ্যাকচুয়ালি কিভাবে আপনি কভার করেছিলেন, যেহেতু আমরা জানি জাহাঙ্গীরনগরে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট প্লাস এক্সট্রা ভাবে ম্যাথ আসে আমাদের। তো বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টটা তো আমরা পড়া হয়েই যায় ঢাবির প্রস্তুতি নিতে গেলে। তো এই ক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন থাকবে যে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা কেমন করে নিয়েছিলেন এবং ম্যাথের জন্য স্পেশালি আপনি কি করেছিলেন, এটা একটু আপনি কষ্ট করে রাফি বলবেন, হ্যাঁ? ডিটেইলে একটু বলার ট্রাই করেন। স্যার, প্রথমত ম্যাথ যে জিনিসটা আমাদেরকে আসে সেটা খুবই বেসিক জায়গা থেকে আসে। খুব যে টাফ একটা জায়গা ম্যাথ আসবে সেরকম কিছু না। এটা যাদের ম্যাথের বেসিক কনসেপ্ট ভালো, অথবা যদি ভালো না থাকে তারা যদি এই মুহূর্তে চেষ্টাও করে তাহলে তারা এটা কোপ আপ করতে পারবে। মানে এত বেসিক এগুলা 8, 9 অথবা 7, 8 এই টাইপের ম্যাথ গুলাই বেশি আসে, যেগুলো আমি মুখ থেকেই কাউন্ট করতে পারবো, এমন একটা অবস্থা। জাস্ট একটা কিছু বেসিক কনসেপ্ট লাগে, এটাই। আর জাহাঙ্গীরনগরের যে ফলাফল সেটা হলো, আমার জাহাঙ্গীরনগরের জন্য আমার মাত্র প্রতিদিন 45 মিনিট করে সময় নিয়েছে আমি ম্যাথের জন্য। আর এই 45 মিনিট একটা সময় সাবমিশন হয়ে এমন একটা কন্ডিশন আসছে যে আমার ম্যাথ সব কভার হয়ে গেছে। আর সেটা কভার হওয়ার ফলে যা হয়েছে যে আমার জাহাঙ্গীরনগরে এরকম একটা রেজাল্ট আসছে ম্যাথে। আর জাহাঙ্গীরনগরের সবচেয়ে মানুষ পিছিয়ে থাকে এই ম্যাথেই, কারণ অন্যান্য যারা প্রিপারেশন নেয় তারা এই ম্যাথটার প্রিপারেশন নেওয়ার কথা ভুলে যায়। তারা ঢাকায় ওরিয়েন্টেড প্রিপারেশন নিতে নিতে একটা পর্যায়ে তাদের এমন অবস্থা হয় যে তারা ম্যাথটা অ্যাভয়েড করা শুরু করে। তো আমরা যখন এখন থেকে যদি 45 মিনিট প্রিপারেশন নেয়, আর জাহাঙ্গীরনগরের পরীক্ষার 15 দিন আগে একজন যে
প্রতিদিন 3 ঘন্টা করে প্রিপারেশন নেয়, অবশ্যই 45 মিনিটের প্রিপারেশনটাই বেটার হবে, কারণ সে প্রথম হতেই প্রিপারেশনটা নিচ্ছে। অতএব এক্ষেত্রে দেখা যায় জাহাঙ্গীরনগরে যখন ওই ম্যাথ গুলা থেকে 60% যারা ম্যাথ কভার করতে পারে তারাই ওখানে চান্স পেয়ে যায়, কারণ ম্যাক্সিমাম ওই ম্যাথেই ফেল করে ফেলে। ফেল আসে না আসলে, ম্যাথে খুব কম নাম্বার আসে আর কি। আর যার ম্যাথে খুব ভালো নাম্বার আসে তার জাহাঙ্গীরনগরে একটা জায়গা হয়ে যায় আল্লাহর রহমতে। যদিও জাহাঙ্গীরনগরের সিট অনেক কম, তবুও মানুষ ভয়ের কারণে, ওই ম্যাথের কারণে অনেকে পিছায় যায়। আর এখানে ম্যাথে অনেক আগায় থাকার কারণে আমি অনেকের আগে চলে গেছি। অনেকেই ম্যাথেই ল্যাক করছে, ম্যাথ আর ইংলিশে অনেক ল্যাক করছে, যার কারণে ওনারা পিছে চলে গেছে অন্যান্য সাবজেক্টে ভালো করেও। আর এখানে ম্যাথ আর ইংলিশে ভালো করার কারণে দেখা গেছে আগে চলে গেছে, কারণ সবাই একটা সমান তালে থাকে অন্যান্য সাবজেক্টে, কিন্তু ম্যাথ আর ইংলিশে যে পিছিয়ে যায়। ওকে, তাহলে এখানে রাফি যেটা বলার ট্রাই করলেন, আমি যদি ভুল না করে থাকি, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগরের জন্য আলাদা করে বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট পড়ার দরকার নাই, জাস্ট এক্সট্রা করে ম্যাথে একটু সময় দিতে হবে, এটাই। আর এই ধারাবাহিকতা থেকে আমি একটু অ্যাড করি এখানে, সেই কারণে আমরা এবার যে অল ইন ওয়ান ব্যাচটা যে আমরা চালু করেছি, এখানে কিন্তু আমরা ম্যাথও রাখছি। প্রতি সপ্তাহে 2টা করে ম্যাথের ক্লাস দিচ্ছি, বেশি চাপ দিচ্ছি না ওদেরকে। আর এই ম্যাথ দিয়ে আমাদের সিইউ এবং জেইউটা কভার হবে। তো আমাদের একটা ব্যাচে এবার সবকিছু এরা পেয়ে যাচ্ছে। ম্যাথের ক্লাস সপ্তাহে 2টা করে থাকছে, খুব বেশি প্রেসার দিব না, একেবারে অল্প থেকে, কারণ খুব ম্যাথ আসে না, এবং আমি যতটুকু জানি ম্যাথগুলো বাংলাতে আসছে, আগে হয়তো ইংলিশে আসতো যখন আইবিএ ওই ইউনিটে ছিল, এবছর থেকে সম্ভবত বাংলায় ম্যাথগুলো আসছে, আমি যতটুকু জানি খবর। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ম্যাথ নিয়ে খুব একটা প্রবলেম হবে না, সেই কারণে আমরা সপ্তাহে 2টা করে কিন্তু ম্যাথ ক্লাস রাখছি আমাদের এই রুটিনে। তো এগুলো জাস্ট যদি কেউ ফলো করে তাহলে আমার মনে হয় যে একটা ভালো কিছু হয়ে যাবে। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের প্রস্তুতিটাও আমাদের হয়ে যাচ্ছে। ওকে, ম্যাথ বলতে জেনারেল ম্যাথ, ওকে, সবকিছু। আচ্ছা, এবার আমি হচ্ছে একটু জানার ট্রাই করব, সেটা হচ্ছে জয়ের কাছে আমি জানতে চাবো, ওই যে একটা ঝামেলা থাকে যে ফাইন্যান্স না মার্কেটিং, ঢাবিতে ফাইন্যান্স না মার্কেটিং, কোনটা দাগাবে? জয়, আপনি যদি বলতেন এই বিষয়ে। এই বিষয়ে ডিসিশন নিতে গেলে তার প্রথমে দেখতে হবে তার দক্ষতা কেমন। যেমন ইন্টারমিডিয়েটে কারো ফাইন্যান্স থাকে, কারো মার্কেটিং থাকে। এখন দেখা যায় আমি 2টা বছর একটা সাবজেক্টের উপর পড়েছি, আমার ভালো একটা দক্ষতা আছে, যেমন আমার মার্কেটিং ছিল, আমার মার্কেটিং এ ভালো একটা দক্ষতা ছিল। তো আমি যখন ইন্টারমিডিয়েট শেষ করে এডমিশনে যাই, তখন আমি টাইম পাই সর্বোচ্চ 4 থেকে 5 মাস। তখন নতুন একটা সাবজেক্ট, নিজের ভিতরে একটা ভয় কাজ করে যে আমি কি শেষ করতে পারবো কি পারবো না, ওই ভয়ের কারণে অনেকটা হয়ে ওঠে না। যদি নতুন করে আবার কেউ অন্য একটা সাবজেক্ট পড়তে যায়, তাহলে সে ফেল করার সম্ভাবনাই বেশি আর কি, তার গোলে পৌঁছাতে গেলে। এজন্য আমার মনে হয়, আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আমিও পরীক্ষা দিয়েছি, যে আমার ইন্টারমিডিয়েটে মার্কেটিং ছিল, আমিও মার্কেটিং এ পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার ভালো রেজাল্ট আসছে। আমার মনে হয় এটাই করা উচিত। এটাই করা উচিত, এবং এই বছরে অনেকে ধরা খেয়েছে, যাদের ফাইন্যান্স পড়েছে তারা মার্কেটিং এসেছে। এখন মার্কেটিং 2 পেপারই দিয়েছে, এবং মার্কেটিং প্রশ্নটা একটু একটু বোরিং টাইপের প্রশ্ন হয় মার্কেটিং এ, যেটা অথচ ফাইন্যান্স আমি অ্যানালাইসিস করে দেখেছি, আমি 21টা মনে হয় টপিক দিয়েছিলাম, ওর মধ্যে প্রশ্নগুলো এসেছে এবং খুবই স্পষ্ট প্রশ্নগুলো থাকে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে বলবো ভাইয়া, আমার পক্ষ থেকে অনেকে প্রশ্ন করেন এবং জয় একবারে ক্লিয়ার করে দিয়েছে, আপনার ভাইয়া যেটা থাকবে আপনি সেটা পরীক্ষা দিবেন, আপনাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। আমরা মার্কেটিং এরও ক্লাস রাখছি, ফাইন্যান্সেরও ক্লাস রাখছি, কোনো সমস্যা নাই। আর যার 2টা থাকে সে যদি মার্কেটিং এইচএসসি তে ভালো পড়েন মার্কেটিং দিবেন, আর আপনি যদি ফাইন্যান্স ভালো পারেন ফাইন্যান্স দিবেন। সেই ক্ষেত্রে ডিসিশন হচ্ছে আপনার, সেই ক্ষেত্রে যে 2টা কোর্সই পড়েছে। ওকে, তো এটা নিয়ে হচ্ছে কেউ আর কোনো প্রশ্ন করবেন না আশা করি। ওকে, আচ্ছা, আর যদি সময় পান হাতে তাহলে 2টাই দাগাই দিয়ে চলে আসবেন। ওকে, ফান করলাম, এটা আবার সত্যি সত্যি করেন না, দিয়ে বলবেন যে রিয়াদ ভাই লাইভে বলেছে, প্রমাণও আছে। হ্যাঁ, এটা আবার করেন না। আচ্ছা, তাহলে নেক্সটে আমরা একটু যাই, সেটা হচ্ছে সামিউল মনে হয় বিইউপি নিয়ে কিছু কথা বলবে। হ্যাঁ, সামিউলকে আমি একটু বলবো যে বিইউপি নিয়ে কনসেপ্টটা একটু ক্লিয়ার করার জন্য। সামিউল। প্রথমে যদি বলি, বিইউপির এক্সামটা যেহেতু সবার থেকে আগে হয়, অলমোস্ট 1 মাস আগে সব ইউনিভার্সিটি আগে হয়, এই জন্য যারা সি ইউনিটের প্রিপারেশন নেয় তাদের একটা বড় অংশ বিইউপিতে এক্সাম দিতে যায়। কেউ প্রস্তুতি নিয়েই যায়, কেউ আবার প্রস্তুতি ছাড়াও যায় এক্সাম দেওয়ার জন্য। এতে হয়টা কি, বিইউপির এক্সামটা অনেকটা ট্র্যাপের মতো বলবো, কারণ বিইউপির এক্সামের প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন কোয়ালিটি স্টাইলের সাথে কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি কোনোটার সাথে কোনো মিল নাই, একটুও মিল নাই, সম্পূর্ণ ভিন্ন। এতে হয়টা কি, যখন এক্সাম দেওয়ার পর ওই ছেলেটা যখন বা ওই স্টুডেন্টটা যখন চান্স পায় না, তখন দেখা যায় তার মনটা খারাপ হয়ে যায়, ডিপ্রেস থাকে, বা এই নিয়ে দেখা যায় এর প্রভাবটা একটা পরবর্তী এক্সাম গুলোতেও পড়তে থাকে আর কি।
রেজাল্টের 2 সপ্তাহ 3 সপ্তাহ পর্যন্ত সে পড়তেই পারে না বা মনোযোগ হারাই ফেলে বা অনুৎসাহিত হয়ে যায়। আমার পরীক্ষা দিলাম, চান্স পেলো না, অমুক পেলো, আমি পেলাম না, আমার মানে এই একটা হতাশা কাজ করে। তাও কোন সময় একদম অন্যান্য ইউনিভার্সিটি ঢাবি রাবির এক্সামে আগ পর্যন্ত এগুলো চলতে থাকে। এজন্য আমার মনে হয় কেউ যদি বিউপিতে এক্সাম দিবে, একদম যদি ডিটারমাইন্ড হয়, প্রথম থেকে যদি প্রস্তুতি নেয়, তাহলে ফাইন সে দিতে পারে। আর অন্যথায় বিউপিতে এক্সাম দিতে যাওয়া উচিত না আমার মতে কারোর জন্য। ওই যে বেশিরভাগই যেটা করে সবাই দিচ্ছে আমিও দিই, এই আমিও চিন্তাতে দিচ্ছি। সবাই পরীক্ষা দিতে যায়। তো এটা জি ভাইয়া। অ্যাকচুয়ালি করা উচিত না। আপনার প্রস্তুতি থাকলে যাবেন, না হলে আপনার পরীক্ষা দিতে যাওয়ার দরকার নাই বিউপিতে, ঠিক আছে? কারণ প্যাটার্ন আলাদা, সবকিছু আলাদা, সেটার পিছনে আপনার সময় নষ্ট করা কিন্তু খুব বেশি উচিত হবে না এই ক্ষেত্রে। হ্যাঁ, এটাই বলবো। ওকে, ওই অভিজিৎ কই গেলেন? আচ্ছা, নেক্সট আমি যদি একটু বলি, হ্যাঁ, যে ওই যে আপনাদের কি ওই যে শর্ট সিলেবাস ফুল সিলেবাসের যে বিষয়টা, কেউ যদি শর্ট সিলেবাস প্রস্তুতি নিয়ে যায় তাহলে কি সেটা কি উচিত হবে তার? বলেন। আমি হ্যাঁ, রাফি বলতে পারেন যে শর্ট সিলেবাস কি পড়ে যাওয়া উচিত হবে কারো? বলেন তো রাফি। স্যার, ফার্স্ট অফ অল আমাদের গত বছরে ভাইয়াদের ব্যাচ অথবা আমাদের ব্যাচে 70% কোশ্চেন আমাদের শর্ট সিলেবাস থেকে আসে, কিন্তু বাকি 30% কোশ্চেন ফুল সিলেবাসে চলে যায়। তো ফার্স্টলি আমার আগে শিওর করতে হবে আমি শর্ট সিলেবাসটা প্রপারলি ক্লিয়ার করছি কিনা, দেন আমার হাতে একটা প্রপার সময় রাখতে হবে এবং শর্ট সিলেবাসটা ভালো করে ক্লিয়ার করতে হবে, এবং যে ফুল সিলেবাসটা সেটার সম্বন্ধে আমার নলেজ থাকা দরকার। না হলে আমি দেখা যাবে ওই যে কেউ একজন না একজন ওটা ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে যাবে, যে আমার আগে চলে যাবে। তো সেজন্য আমার ফুল সিলেবাসে একটা ন্যূনতম আইডিয়া বলতে গেলে তো ফুল সিলেবাসের যেন এমন হয় যে সেখান থেকে যদি 3টা কোশ্চেন আসে আমি যেন একটা পারি, অথবা সেখান থেকে যদি 5টা কোশ্চেন আসে আমি যেন 2টা পারি অন্তত পক্ষে। সেরকম একটা প্রিপারেশন ফুল সিলেবাসে নিয়ে যাওয়া দরকার। কিন্তু শর্ট সিলেবাস থেকে আমার একটা কোশ্চেন আসছে, সেটা যেন আমার ভুল না হয়, এদিকে যেন সবার সচেতনতা থাকে। তাহলেই মানে এভাবে প্রিপারেশন নিলে সম্ভবত বেটার হয়, এটা আমার অপিনিয়ন আর কি। বুঝতে পেরেছি। তার মানে যেহেতু আপনি একটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যাচ্ছেন, এটা তো আর এ প্লাস পাওয়ার পরীক্ষা না যে 80 পাইলে আমার এ প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আপনি যখন প্রতিযোগিতামূলক পরীক্ষা দিতে যাচ্ছেন তখন আপনাকে সব নিয়েই মাঠে নামতে হবে, না হলে আপনি পিছিয়ে যাবেন। এবং এই বছর কিন্তু অনেক প্রশ্ন, প্রায় 10-15% প্রশ্ন কিন্তু শর্ট সিলেবাসের বাইরে থেকেও এসেছে। ওভারঅল যদি আমরা সাবজেক্ট যদি দেখি, এবং প্রতি সাবজেক্টেই কিন্তু একটা দুইটা করে শর্ট সিলেবাসের বাইরে থেকে কিন্তু প্রশ্ন হয়েছে। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ফুল সিলেবাসের প্রস্তুতি নিতে হবে, কিন্তু আগে এনশিওর করতে হবে আপনাকে কোনটা আগে এট ফার্স্ট এনশিওর করবেন যাতে শর্ট সিলেবাসটা আমার সুন্দর মতো কভার থাকে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখন বাংলা নিয়ে একটু আমি শুনবো যে বাংলা নিয়ে অনেকের প্রবলেম। হ্যাঁ, অভিজিৎ একটু বলেন তো বাংলা বিষয়টা কেমন আমাদের অ্যাকচুয়ালি, বাংলা নিয়ে আমরা কিভাবে পড়বো? বাংলা বলেন। বাংলা বিষয়টা হচ্ছে মূলত হচ্ছে প্রতিদিন চর্চার বিষয় অ্যাকচুয়ালি বাংলা বিষয়টা। এটা আসলে খুব বেশি যে ভয় পেতে হবে বা মানে খুব কঠিন এরকমও না। আমি কিন্তু বাংলার জন্য তেমন কোনো স্যারের কাছেও করিনি। আমি হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ক্লাবে স্যার একজন স্যারের 10-12টা ক্লাস নিয়েছিল ব্যাকগ্রাউন্ডে, আর বাকিটা হচ্ছে আমাদের রিয়াদ স্যার হচ্ছে একটা গাইডলাইন করে দিয়েছিল, একটা রুটিন করে দিয়েছিল। জাস্ট অভিযাত্রী আর এটিএম বইটা প্রতিদিন রুটিন মাফিক পড়ছি, ওটা থেকেই হচ্ছে হয়েছে। এখন বাংলা হচ্ছে প্রতিদিন একটা পার্ট হচ্ছে করে ফেলতে হবে যে আমি এই দিন এটা পড়বো, এবং এটার উপরে আবার পরীক্ষাও নেই এখন ক্লাবে। তো হচ্ছে পরীক্ষা দিতে আমরা বুঝতে পারবো যে কোন বিষয়ে আমার দক্ষতা কেমন। কারণ হচ্ছে সাহিত্য পাঠ থেকে মোটামুটি 5-6টা প্রশ্ন চলে আসে, তো এইগুলো আমরা এইচএসসি তে পড়ে আসছি অলরেডি। আর ব্যাকরণও মোটামুটি এইচএসসি তে পড়ছি, জাস্ট মেমোরাইজিং পার্টটা যে বাগধারা, শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো হচ্ছে নতুন। এগুলো হচ্ছে এখন থেকে পড়া শুরু করে দিতে হবে, এখন থেকে প্রতিদিন পড়তে হবে এগুলো। ইউনিটে এগুলো খুব ইম্পর্টেন্ট। আর হচ্ছে সাহিত্য পাঠের খুব যে খুঁটিনাটি প্রশ্ন করে তা না, খুবই বেসিক প্রশ্ন করে, লাইনের প্রশ্ন বা কবিতার একটা পরের পংক্তি এরকম প্রশ্ন করে। সো ওইগুলো পড়তে হবে। আর হচ্ছে ব্যাকরণ থেকেও বেসিক কিছু প্রশ্ন আসে। আর ব্যাকরণ যে সব পড়তে হবে তাও না, প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যাবে সমাজ থেকে কোনো আসে, বছর আসে, আবার উপসর্গ থেকে আসে। সো ওই টপিক গুলা বানান থেকে আসে সবসময়। তারপর হচ্ছে শুদ্ধিকরণ, এগুলো পড়তে হবে, এগুলো পড়লেই হয়ে যায়। হচ্ছে বাংলা নিয়ে যে খুব বেশি চাপ নিতে হবে তা না। বুঝতে পেরেছি। অভিজিতরা যখন প্রস্তুতি নিয়েছে তখন আমাদের এখানে বাংলা মানে
ক্লাসের ব্যবস্থা ছিল না। তারপরে আমি স্পেশাল ভাবে ওদেরকে বাংলা ক্লাস দিয়েছিলাম কিছু কিছু টপিকে, প্লাস আমি ওদেরকে প্রতি উইকে পরীক্ষা নিতাম রুটিন করে দিয়ে। হ্যাঁ, ওদেরকে আমি প্রতি উইকে রুটিন করে দিতাম, সে রুটিন ওয়াইজ পরীক্ষা নিতাম। তো ওটার কথাই ওই বললো আর কি, যে রুটিন ওয়াইজ পরীক্ষা নিতাম, ওই পরীক্ষাগুলো দিত, এভাবে প্রস্তুতি নিয়েছে। তো বাংলার জন্য এক্সট্রা এফোর্ট বা কিছু দরকার নাই, যদিও আমাদের কোর্সে এবার বাংলা ক্লাসও থাকছে, 30টার মতো ক্লাস, পরীক্ষা 30টা, সবকিছু থাকছে, অনলাইন অফলাইন সবই থাকছে বাংলাতে। বাংলা সাহিত্য বলতে বাংলা প্রথম পত্রকে বোঝাইছে। ওকে, বাংলা প্রথম পত্রে যে গদ্য এবং পদ্যগুলো শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত, সেগুলো আপনারা শুধুমাত্র ভালো মতো প্রস্তুতি নিবেন, তাহলে ওখান থেকেই দেখবেন 5 থেকে 6টা বা 7টা প্রশ্ন অনেক সময় চলে আসে। তো এই জায়গাতে বাংলা খুব ভালো করে কিন্তু আপনাদেরকে পড়তে হবে, ঠিক আছে? তো বাংলা প্রথম পত্র অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় পত্রের সিলেক্টিভ কিছু জিনিসগুলো পড়লে আমার মনে হয় হয়ে যাবে। ওকে, আচ্ছা, বাংলা গেল। এরপরে এখন আমি আপনাদের থেকে কিছু প্রশ্ন নিতে চাই, আপনারা একটু বলেন যে কি কি প্রশ্ন আছে আপনাদের, ঠিক আছে? আপনাদের কি কি প্রশ্ন আছে একটু প্রশ্নগুলো করেন, আমরা প্রশ্নগুলোর উত্তর নিব একে একে, ঠিক আছে? হ্যাঁ, বাংলা গদ্য পদ্য শর্ট সিলেবাস পড়বেন অবশ্যই। ওকে, না আইইউতে কোনো আইসিটি আসবে না। হ্যাঁ, বাংলা গদ্য পদ্য অবশ্যই শর্ট সিলেবাস পড়বেন। আপনারা এবার প্রশ্ন করেন, ঠিক আছে? বলেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে পড়েন। রাফি ভাইয়া কি অনলাইনের স্টুডেন্ট না অফলাইনের স্টুডেন্ট ছিলেন? রাফি ভাই বলেন, অনলাইন না অফলাইনের স্টুডেন্ট ছিলেন বলেন। আর কয়টা কোচিং করেছেন যে এতগুলো চান্স পেয়েছেন বলেন এই বিষয়ে। এগুলো অ্যাকচুয়ালি ফ্যাক্ট করে কিনা এগুলো সম্পর্কে বলেন। আচ্ছা, আমি একটা মজার ঘটনা বলি স্যার তাহলে। হুম প্রথমত আমি যখন এইচএসসি পরীক্ষা দেই, তখন ইউসিসি থেকে কয়েকটা দল এসে, সরি কোচিং এর নাম মেনশন করা উচিত না, তারপরও ওনারা এসে একটা ভর্তি পরীক্ষা নেয় আরকি, মানে একটা কাইন্ড অফ বৃত্তি পরীক্ষার মতো। সেখানে আমি পার্টিসিপেট করি এবং দেখা যায় সেখান থেকে পার্টিসিপেট করে আমি একটা ভালো পজিশন অর্জন করি, যার কারণে তারা আমার কোচিং সেন্টারের যে সিস্টেমটা আছে মানে সেটা আমাদেরকে ফ্রি করে দেয়। আর স্যারের কাছে আমি নিজের স্বেচ্ছায় আমি তখন এসে চিন্তা করলাম যে আমার আসলে তেমন কোনো অফলাইন কোচিং এ যাওয়ার ইচ্ছা ছিল না। আমার মূল ইচ্ছা ছিল আমি বাসায় পড়বো এবং সেখান থেকে বাসা থেকে আমি সময় কম বাঁচিয়ে যেখান থেকে সোর্স পেয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারবো সেখানে পড়বো। তো দেখা যায় ইউসিসি এর লেকচার শিট গুলো আমি ঠিকই নিয়েছি, আমি খুব কম ক্লাস করেছি। আর স্যারের কাছে আমার রেগুলার একটা ক্লাস থাকতো, যদিও স্যারের ক্লাস কখনো মিস করতাম তখন আমি সেই ক্লাসগুলো দেখে নিতাম যে আমার এখান থেকে এই প্রয়োজন, সেটা আমি এখান থেকে পড়ে নিতাম। তো দেখা যায় অনলাইন অফলাইন সেটা অতটা ম্যাটার করে না, ম্যাটার করে তোমার নিজের উপরে যে তুমি বাসায় নিজেকে কতটা সময় দিচ্ছ। তোমার একটা ভালো গাইডলাইনের জন্য একটা টিচার দরকার, সেটা সত্যি কথা, না হলে তুমি পাথ হারায় ফেলবা, তোমার যে রাস্তা সেটা হারায় ফেলবা। কিন্তু তুমি যদি নিজেকে নিজে না পড়াতে বসাতে পারো, তুমি নিজেকে যদি সময় না দিতে পারো, হাজার শিক্ষক দিয়েও কোনো লাভ হবে না। এটাই হলো আমার এই ক্ষেত্রে দেওয়া পরামর্শ আর কি। সেটাই। সি ইউনিটে কোনো আইসিটি আসে না, ঠিক আছে? তো আপনারা যেন অনলাইন অফলাইন কয় জায়গায় পড়েছেন এই ধরনের প্রশ্ন করছেন, এটা আসলে কোনোই ব্যাপার না। আপনি যেখানেই পড়েন একটা গাইডলাইনের আন্ডারে থেকে নিজেকে পরিশ্রম করতে হবে। সবাই ভালো পড়ায়, সবাই ভালো। আপনি যেখানে ভালো বুঝবেন, আপনি যেখানে ভালো পড়তে পারবেন, আপনি সেখানে পড়বেন, ঠিক আছে? একজন প্রশ্ন করেছে, স্যার ডিইউ জেইউ আরইউ সিইউ গুচ্ছ বিইউপি সব জায়গায় টপ করেছে উনি, কোন সাবজেক্ট আসবে একটু একেবারে বলে দিলে ভালো হইতো। সব ইউনিতে কোন সাবজেক্ট আসবে না কি একজন বললো আর কি। আচ্ছা, আরেকটা কথা বলি, কোন বইটা পড়লে ভালো হবে ভাইয়া? কোন বইটা পড়লে ভালো হবে এটা কোনো কথা না, ঠিক আছে? সব বই একই লেখা থাকে, আপনার কাছে যেটা ভালো লাগবে সেই বই পড়বেন। এখানে এমন কোনো কথা নাই যে এই বইটা পড়লে ঢাকা ইউনিভার্সিটি নিশ্চিত, ঠিক আছে? দেখবেন প্রতিটা বই কোম্পানি কি করে, যে পরীক্ষার প্রশ্নের পরে তারা বলে যে 20টার মধ্যে 20টাই কমন আমার এখান থেকে। দ্যাট মিন্স সব বইতে একই জিনিস লেখা থাকে, নাহলে তো কমন পড়তো না। তো আপনি লাইব্রেরিতে যাবেন, যে আপনি দেখবেন কোন বইটা আপনার পড়তে ভালো লাগবে, ডিজাইন সুন্দর, সেটা কিনে নিয়ে চলে আসবেন, ঠিক আছে? বই নিয়ে কোনো কথা নাই। আছে নাকি স্পেশাল কোনো বই আছে নাকি আপনাদের কাছে মনে হয়েছে যে স্পেশাল ভালো বই, এটা পড়লে না পড়লে ডিউ মিস হয়ে যাবে, এরকম কোনো ব্যাপার আছে নাকি বলেন তো? সব বই 80-90% সেম, হুবহু সেম, সেম, সব বই মোটামুটি। সেটাই। ওকে, না স্যার, এখানে বইয়ের কথাটা আসলে ওই যে বইয়েরটা কেনার একটা রই ব্যাপার পড়ে যাবে। এখন কয়েকদিন আনন্দ থাকবে যে বই কিনবো ওইটাই। এরপরে জাস্ট কয়েকদিন পরে আনন্দ হারিয়ে যাবে, তখন উৎসাহ চলে যাবে। বই আসলে ব্যাপারই না। সেটাই। বইয়ের একটা আনন্দ থাকে যে হ্যাঁ বই কিনতে হবে, এই কিনতে হবে, শীট নিতে হবে, ক্লাস শুরু হচ্ছে না কেন স্যার, একদম পড়ে সব ফাটাই ফেলবো, তাই না? দেন এক সপ্তাহ পর থেকে কি হয়, সবার এই গ্রাফটা আস্তে 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 নিচে নামতে শুরু করে, তাই না? তো এই জায়গাতে একটা প্রশ্ন, সেটা হচ্ছে
তো এই জায়গাতে আপনারা কিভাবে নিজেকে কন্ট্রোল রেখেছিলেন? মোটিভেশন তো সবসময় এক থাকে না, সবাই কিন্তু 100% এনার্জি নিয়ে পড়াশোনাটা শুরু করে, কিন্তু 1 মাস বা 1 সপ্তাহ গেলে ওই গ্রাফটা কিন্তু কমতে থাকে। তো এই জায়গাতে আপনারা কিভাবে মানে মেনটেন করেছিলেন এগুলো? বলেন, একজন একজন করে বলেন। মানে পড়াশোনার মোটিভেশনটা সবসময় কিভাবে ধরে রেখেছিলেন অ্যাকচুয়ালি? অভিজিৎ বলেন। আচ্ছা তাহলে হচ্ছে শুরু আমাদের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছিল হচ্ছে ডিসেম্বরের দিকে। তো তারপরে হচ্ছে আমরা তারপরে হচ্ছে একটা যে কোচিং এ ভর্তি হওয়ার ব্যাপারটা, তারপর স্যার হচ্ছে বই শীট পাঠাইছে, তো এগুলো পাওয়া ওইরকম একটা ব্যাপার চলে যাচ্ছে। তো একটা আনন্দ ভাব যে পড়বো একটা উৎসাহ ছিল। তো এরপরে যখন জানুয়ারির দিকে চলে আসছে, মানে 1 মাস হয়ে গেছে প্রায়, তখন হচ্ছে পড়ার মধ্যে একটা একঘেয়েমি চলে আসে স্বাভাবিকভাবে, যে মানে পড়তেছি একঘেয়েমি চলে আসে, পরীক্ষা নিচ্ছে আর কিছু পড়া ওই টাইমে, মানে প্রথম দিকে 1-2টা ক্লাস থাকে খুবই ইজি, কারণ রেড করতে পারি, বাট এরপরে একটু বোরিং করা শুরু হয়, তখন হচ্ছে আমরা স্পিরিটটা হারাই ফেলি। তো ওই সময় যেটা করতাম যে এমনি তো হচ্ছে প্রথমে ভাবতে হবে যে আমরা চান্স কেন পেতে হবে, আমার ওই সাবজেক্টে কেমন লাগবে, চান্স পেতে হবে, আবার মা বাবার মুখে হাসি উড়াইতে হবে, ওইরকম জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হবে, এগুলো মাথা থেকে ছুটে যায়। ওই সময় জাস্ট একটা বোরিং লাগা কাজ করে, মাথা থেকে ছুটে যায়। আর একটা হচ্ছে আমরা স্যারদের আমরা একটু ফাঁকিবাজি করি, নিচ থেকে অফলাইনে পড়ি বা অনলাইনে পড়ি, একটু ফাঁকিবাজিও করি। ওই সময় হচ্ছে যদি কোনোভাবে মন ছুটে যায়, ওটার জন্য স্যারের সাথে পরামর্শ নিতে হবে। আমি হচ্ছে স্যারকে বলতাম যে এই, বা স্যার আমাদের দেখতো যে আমি এই জায়গা থেকে প্রথম দিকে একটু ভালো করতাম, আবার এখন একটু পিছিয়ে যাচ্ছি, ওই সময় একটু গাইডলাইন দিত। ওইভাবে আস্তে আস্তে এটা হচ্ছে মেন্টরের সাথে যোগাযোগ অবশ্যই রাখতে হবে। অ্যাডমিশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস, এখানে অল টাইম মোটিভেশন ধরে রাখা পসিবল না। বাট আমাদের এই মেন্টর, যাকে আমরা মেন্টর হিসেবে ধরে নিয়েছি, তার সাথে আমাদের যোগাযোগ করতে হবে। আমার সমস্যা হচ্ছে এটা বলতে হবে, এরকম বলতে বলতে আমার আবার ফেব্রুয়ারি মার্চের দিকে যখন আমরা ফর্ম ফিল আপ ডান, মানে অ্যাডমিট কার্ড চলে আসবে, এরকম সময় আবার আমি মানে পড়তে অসুস্থ হয়ে গেছিলাম। মানে আমার বাংলা কিছু পড়া বাকি রয়ে গেছে, ইংরেজি বাকি রয়ে গেছে, বাকি গ্রুপ সাবজেক্ট আমি মোটামুটি সামনে নিয়েছি। তো ওই সময় হচ্ছে অসুস্থ হয়ে গিয়েছি। তো ওই সময় আবার স্যারকে বললাম, তো স্যার বললো যে ওই সময় আপনি 1 সপ্তাহ রেস্ট নেন, মানে মেন হচ্ছে এটা শরীরের রেস্টটা, সুস্থতাটা, ওইটা হচ্ছে প্রয়োজন। তো হচ্ছে শরীরের সুস্থতাটাও মেনটেন করা প্রয়োজন। প্রত্যেক এমন ভাবে পড়া উচিত না যে একদম সেন্সারে ফেলছি, পরে হাসপাতালে ভর্তি হয়েছে, এরকমও না। আমার কিন্তু এরকম হয়েছিল, আমি 1 সপ্তাহ একদম পড়তে পারি নাই, আমার মাথা ঘুরাই, মানে খুব একটা বাজে অবস্থায় ছিল। তো ওই সময় আবার স্যারের সাথে যোগাযোগ করে, তো এরপর আস্তে আস্তে আবার এটা রিকভার করে পড়াতে সিনসিয়ার ছিল। ওইভাবেই আমি যেটা বলতে চাচ্ছি, শুরুতে ফাঁকিবাজ না হয়ে যদি একদম সিনসিয়ারলি অল্প অল্প করে পড়া যায়, তাহলে লাস্ট মোমেন্টে হচ্ছে একটা চাপ আসে না। তো চাপ না আসলে ওই সময় আর ইয়াটাও যায় না, মোটিভেশনটাও চলে যায় না নিচ থেকে। যখন আমার ধরেন 4 মাস সময় আছে, 3 মাসের মধ্যে আমি একবার পুরো বই কভার করে ফেলেছি, এরপরে আরো 1 মাস আছে, আমি রিভাইজ করতেছি। ওই সময় আমার মধ্যে অটোমেটিক একটা ওই সময় আমি পরীক্ষা দিচ্ছিলাম আবার অ্যাকাউন্টিং ক্লাবে, যে ফাইনাল মডেল টেস্ট গুলা, ওইগুলাতে কিন্তু আমার সে 52, 56, 59 এরকম করে আসতেছিল। ওই সময় কিন্তু আমার মোটিভেশন আর কমতেছে না, কারণ আমি পড়তে এমন জায়গায় চলে এসেছি যে মানে আমি বুঝতেছি আমি মোটামুটি 50 চলেও তো পারবো, একটা কনফিডেন্স চলে আসে ওই সময়। সো শুরুতে এই জাস্ট একটু গ্রাফটা ডাউন হয়ে যায়, ওই সময় জাস্ট একটু সিনসিয়ার থাকতে হবে, মেন্টরের সাথে কথা বলতে হবে, নিজের শরীর সুস্থতা বজায় রাখতে হবে। ওইটা করলে আর পরীক্ষার টাইমে নার্ভাস হওয়া যাবে না, কারণ পরীক্ষার টাইমে যদি লাস্ট মোমেন্ট, পরীক্ষা হচ্ছে মেইন জায়গা, আমি 4 মাস কি করছি ওইটা আসলে কিছুই না। পরীক্ষার ওই টাইমে যদি আমি সঠিক এমসিকিউটা দাঁড়াইতে না পারি, তাহলে আমার চান্স হবে না। ওই সময় হচ্ছে মাথা ঠান্ডা রেখে যদি আমি পরীক্ষা আনসার করতে পারি, ওইটাই হচ্ছে তাইলে চান্স হয়ে যাবে, এটুকুই। হ্যাঁ, এটাই, ওই যে মেন্টরের সাথে সম্পর্ক রাখতে হবে। আসলে সব ছেলেমেয়ের প্রতি কিন্তু ফোকাস থাকে না, ফোকাস তখনই থাকবে যখন আপনি ভালো পড়াশোনা করবেন, আপনি ভালো রেজাল্ট দেখাইতে পারবেন তখন। তো অভিজিৎ যেটা বললো, ও কিন্তু খুব ভালো রেজাল্ট করতো পরীক্ষাগুলোতে, করতে করতে হঠাৎ কি হইলো, দেখে যে মিডিলে নাই, ও আর পরীক্ষা দেয় না এরকম। তখন আমি নিজে থেকে ওকে যোগাযোগ করলাম যে কি ব্যাপার, পরীক্ষা দিচ্ছেন না কেন, এই সেই, আপনার তো প্রস্তুতি ভালো ছিল। তো আমি জানতে পারলাম ও হচ্ছে অসুস্থ।
তো অসুস্থ, তো তখন ওকে বললাম যে এইভাবে একে সুস্থ হন, টেনশন করেন না, সুস্থতাটা জরুরি বেশি, সুস্থতাটা। দেন ও হচ্ছে সুস্থ হইলো, হয়ে আবার পড়াশোনায় ফিরে আসলো। দেন তো এইভাবে প্রস্তুতি নিতে নিতে মাশাল্লাহ টপ 10 এর মধ্যে ধাবিত হয়েছে। এই হচ্ছে যে বিষয়টা, হ্যাঁ। এখন আপনারা প্রশ্ন করছেন কিন্তু আমি কোনো ভালো মানের প্রশ্ন পাচ্ছি না, ঠিক আছে? কেউ বলছেন যে আপনারা হাসছেন কেন, কেউ এই সেই, কেউ আবার বলছেন যে পরীক্ষার হলে কিভাবে কি করব। ভাই আপনার তো প্রস্তুতিই হইলো না, আপনি পরীক্ষার হলে চিন্তা এখন কেন করছেন? কত নাটক কত কিছু দেখবেন, তারপরে না পরীক্ষার হলে যাবেন। আপনি এত আগে থেকে পরীক্ষার হল নিয়ে চিন্তা করছেন কেন? এক্সাম প্রস্তুতি নিয়ে বলেন, এক্সাম হলের প্রস্তুতি, ভাই আপনি তো প্রিপারেশন নিলেন না, এক্সাম হল তো অনেক দূরে, ঠিক আছে? কবে নাগাদ পরীক্ষা হতে পারে? আজকে থেকে 4 মাস কাউন্ট করবেন, 4 মাসের পরে, আগে না, ঠিক আছে? মোটামুটি 4 মাস সময় পাবেন হাতে, তারপরে পরীক্ষা হবে, ওকে? ইংলিশ রিটেন নিয়ে কিছু বলেন, বলেন। রাফি বলেন, ইংলিশ রিটেনের জন্য কি করেছিলেন এক্সট্রা? মূলত ইংলিশ রিটেনের মধ্যে আমাদের দুটো টপিকসে আসে, সেটা হলো একটা হলো ট্রান্সলেশন পার্ট আর আরেকটা হলো কারেকশন পার্ট আর কি, যেটা সেখানে ইংরেজিতে কোনো একটা সেন্টেন্স দেয় যেখানে ভুল থাকে সেটা ঠিক করতে হয়। কারেকশন পার্টটা বেসিক গ্রামার পড়ার সময় আমাদের পড়া হয়ে যায়, আর ট্রান্সলেশন পার্টের কিছু টপিকস থাকে, প্রভার্বস থাকে, কিছু এক্সপ্রেশন থাকে যেগুলো ইংলিশ আমাদেরকে ট্রান্সলেশন করতে হয়। সেগুলোর জন্য প্রথমে স্যার আমাদেরকে কিছু পিডিএফ দিয়েছিলেন, যে পিডিএফ এর থেকে প্রায় আমি যখন পরীক্ষা দিতে যাই তার মধ্যে আমি অনেকগুলো কমন পেয়েছি। আর সে পিডিএফ ছাড়াও আমি অন্যান্য জায়গা থেকে পড়েছি, আগের কোশ্চেন গুলা পড়ছি, সেগুলা থেকে আসছে, অথবা চাকরির প্রশ্ন সেগুলা থেকে আসছে, বা নিজের একটা বেসিক কনসেপ্ট যে আমার ট্রান্সলেশন করতে হবে, এটা আমি নিজে নিজেই করতে পারছি, এভাবে এই জায়গা থেকেই আসছে মূলত। এর জন্য যে খুব একটা টাফ প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে তা না, মূলত হালকা কিছু সময় দিলেই এটা এনাফ, অল্প কিছু সময় দিলেই এনাফ। প্র্যাকটিসটা করলে, প্রতিদিন একটু একটু করে করলে আমার মনে হয় হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, জয় একজন প্রশ্ন করেছে প্রতিদিন কয় ঘন্টা করে পড়া উচিত, বা আপনারা কয় ঘন্টা করে পড়তেন? বলেন জয়, এই বিষয়ে কি মতামত কি? আসলে একজন কয় ঘন্টা পড়ছে ওইটা আসলে ম্যাটার করে না, কতটুকু সে ইফেক্টিভ পড়াশোনা করছে সেটা ম্যাটার করে। একজন দেখা যাচ্ছে যে আমার রুমমেট আর কি, সে আমার থেকে অনেক বেশি পড়তো, যে 12 ঘন্টা 13 ঘন্টা আমাকে বলতো আর কি, 12 ঘন্টা হয়েছে, আজকে 13 ঘন্টা, আজকে 14 ঘন্টা আমি পড়েছি। আসলে দিন শেষে দেখা গেছে যে তার ইউনিভার্সিটিতে চান্স হয় নাই। তো একটা সময় মেনটেন করা, যে কোন সময় আমার পড়াটা আসলে মুখস্থ হয়, আমি মেমোরাইজ করতে পারি, ওই সময়টাকে নির্ধারণ করা। যেমন এক একজনের এক এক সময় মুখস্থ হয়, কেউ ভোরের সময় মুখস্থ করতে পারে, কেউ হয়তো আবার সন্ধ্যার দিকে মুখস্থ করতে পারে, কেউ হয়তো গভীর রাতে মুখস্থ করতে পারে। সে তার সময়টা নির্দিষ্ট করে নেওয়া উচিত প্রথমে। আর এই ধরনের প্রশ্ন বললো যে, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এই ধরনের কোশ্চেন করা উচিত না যে কয় ঘন্টা পড়া উচিত। কেউ যদি সেই টপিক গুলো প্রথমে একেবারে ভাগ করে নিবে আর কি, যে আমি আজকে এইটুকু টপিক শেষ করতে চাই, এইটুকু টপিক শেষ করার জন্য যদি আমার 1 ঘন্টা প্রয়োজন হয় তাহলে আমি 1 ঘন্টা পড়বো, যদি 2 ঘন্টা প্রয়োজন হয় 2 ঘন্টা, এইভাবে। বুঝতে পেরেছি। তার মানে আপনার উপরে ডিপেন্ড করবে সবকিছু। রুটিন, অনেকে বলেন ভাই রুটিন করে দেন। ভাই আপনার রুটিন আর আমার রুটিন তো মিলবে না। আমার হয়তো ভোরবেলা উঠে পড়াশোনার অভ্যাস আছে, কিন্তু আপনি ভোরে ঘুমাবেন, সারা রাত জেগে পড়বেন। তো কারোর সাথে কারোর রুটিন মিলবে না ভাইয়া। আপনার উপরে ভিত্তি করে আপনাকে নিজে বোঝাটা জরুরি। এখানে নিজের বোঝাটা জরুরি। আপনাকে 90% দিতে হবে, 10% দিবে টিচাররা। এই জিনিসটা মনে রাখতে হবে। আপনারা চিন্তা করেন যে আমার শিক্ষকই সব করে দিবে আর আমি শুধু খাবো ওগুলো, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এখন আমি সামিউলের কাছে একটা প্রশ্ন করব। সামিউল, অ্যাডমিশন টাইমে তো আমরা আশেপাশে বন্ধু বান্ধবের কাছ থেকে অনেক কিছু শুনতে পাই, অনেক কিছু দেখতে পাই, যে ভাইয়া এটা না হলে এটা হবে না, এটা করতে হবে, এটা না করলে এটা হবে না। ও বলছে যে আমি প্রতিদিন ফার্স্ট হচ্ছি, তুমি তো পারছো না। আবার দেখেছি অনেক সময় অ্যাকাউন্টিং আমার মার্ক একটু কমে গেছে, ইংলিশে মার্ক কমে গেছে, মন খারাপ হয়েছে। অনেক সময় মনে হয়েছে এগুলোর কারণে আমি চান্স পাবো না। বন্ধু আমার প্রতিদিন টপ করে দেখে আমার মন খারাপ হয়। আশেপাশে পাড়া প্রতিবেশী নানান কথা বলে, তুমি চান্স পাবা না, ইত্যাদি ইত্যাদি। এই যে অর্থাৎ আমার বাইরে আমাকে নিয়ে যে কথাগুলো হচ্ছে, বা আশেপাশে পরিবেশের যে উপাদানগুলো আমাকে প্রভাবিত করছে, এগুলো থেকে অ্যাকচুয়ালি নিজেকে দূরে রাখা উচিত কি উচিত না, এবং রাখা যদি উচিত হয় তাহলে কি মেন্টালিটি নিয়ে আমার প্রিপারেশনটাকে এগিয়ে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে হয় বোঝাতে পেরেছি। জি ভাইয়া। প্রথমত এগুলো বলবেই, এগুলো আশপাশের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বা যারা ক্লাসমেট সহপাঠী এরা বলবেই। এই জন্য কিছুটা এগুলো অ্যাকসেপ্ট করার মন মানসিকতা নিয়ে আগাইতে হবে। পাশাপাশি নিজের লক্ষ্যটা থেকে কখনো বিচ্যুত হওয়া যাবে না। তার ডেইলি যে রুটিন, বা আমি রুটিন করে তো পড়ালেখা হয় না আমি মনে করি আর কি, কারণ কখনো তো রুটিন ধরে পড়ালেখা হয় না।
এজন্য মানে যখন যার পড়তে ইচ্ছা হয় তখন, আমি যদি রুটিনে পোষণ করতে আসলো দেখে আমারটা যদি বলি, আমার এমনও দিন গেছে যে টানা 1 সপ্তাহতে আমি পড়তেই বসি নাই। যদি এই জিনিসটা ভালো না, ঠিক হয় নাই, আমি স্বীকার করব। বাট আবার এমনও গেছে পড়তে বসছি টানা 6 ঘন্টা, 7 ঘন্টা, 10, 12, 13 ঘন্টাও টানা পড়ছি। এখন থেকে শুরু করছি একদম রাত, একদম ভোরবেলা ফজরের নামাজের সময় শেষ করছি। মানে যার যার যখন পড়াটা যখন ক্যাচ করতে পারবে সে ওই অবস্থার ভিত্তিতে তার পড়া উচিত। আর আশপাশে কি কি বললো ওইদিকে মনোযোগ বেশি না দিয়ে সে যদি নিজের মতো করে অল্প অল্প করেও যদি আগায় যেতে থাকে তাহলে অবশ্যই তার টার্গেট পূরণ করা সম্ভব আমার মনে হয়। বুঝতে পেরেছি। মানে নিজে কি করছেন এটা অ্যাকচুয়ালি ম্যাটার করে। হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া। এটা হচ্ছে সবাই। অনেককে তো দেখা যেত যে কোচিং এ ভালো করতো বা ক্লাস পারফরমেন্স খুব ভালো, বাট অ্যাডমিশনে গিয়ে দেখা যায় হারাই যায়, আনফরচুনেটলি যেই কারণেই হোক। আবার অনেককে আমরা কখনো যাদেরকে গোনাতেই ধরতাম না এক কথা বলতে গেলে, পাতাম কি হয়তো পারবে না বা হবে না, বাট ওই দেখা যায় টপ করে বসে থাকে। এরকম তো প্রত্যেক বছর অসংখ্য উদাহরণ পাওয়া যায়। এই জন্য যে কোচিং এ খারাপ করছি মানে যে একদম আমি আমার মেইন জায়গাতে মেইন এক্সামে খারাপ করবো এটা ভাবার কোনো ভুল মানে কোনো নাই, সুযোগ নাই আর কি, অবকাশ নাই। কারণ আসল খেলাটা হবে ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা। যে কোচিং এ এতগুলো এক্সাম এত কিছুতে এত ভালো করুক কোনো ফায়দা নাই যদি সে ওই মেইন 1.5 ঘন্টা বা 1 ঘন্টাতে সে যদি না খেলতে পারে। আর এর জন্য খেলা লাগবে আসল জায়গায়। এই জন্য কোচিং এর এগুলো রেজাল্ট বা এগুলো মাতামাতি নিয়ে মানে খুব বেশি না করলেই ভালো। সেটাই। সবাই এখানে কি শুধু সবাই অনলাইনে পড়েছে না অফলাইনে পড়েছে? ভাই শোনেন, এটার উত্তর আমি দিই। সেটা হচ্ছে অনলাইন অফলাইন ফ্যাক্ট না। প্রথম কথা হচ্ছে তারা আমার ব্যাচে ছিল বলে আজকে নিয়ে এসেছি, না হলে নিয়ে আসতাম না। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে অনলাইন না অফলাইন এটা ডিপেন্ড হবে আপনার উপরে। আপনি যদি মনে হয় যে অনলাইনে পড়ে আমার প্রস্তুতিটা হয়ে যাচ্ছে তাহলে আপনি অনলাইনে পড়বেন। আপনার যদি মনে হয় যে অনলাইনের পাশাপাশি আমার অফলাইনও লাগবে তাহলে আপনি অফলাইন পড়বেন। ও কি পড়েছে ওটা দেখে তো লাভ নাই, তাই না? ও কি খেয়ে পড়াশোনা করেছে ওটা যদি আপনিও খাওয়া দাওয়া করেন তাহলে কি আপনি চান্স পেয়ে যাবেন? অভিজিতের মতো অষ্টম হইতে পারবেন? সামিউলের মতো এত জায়গায় চান্স পাবেন? রাফির মতো সেকেন্ড হইতে পারবেন? জয়ের মতো এতগুলো ইউনিভার্সিটিতে টপ করতে পারবেন? এটা কিন্তু সম্ভব না ভাইয়া। তো কে কি পড়ছে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে আপনার উপরে। হ্যাঁ, আপনার দেখা যাচ্ছে অনলাইনে ভর্তি হয়েছেন, হওয়ার পরে মনে হচ্ছে আমার কিছু অফলাইনে পরীক্ষা দেওয়া দরকার, তো আপনি অফলাইনে পড়তে পারেন। আমরা তো তাও প্রশ্ন সবকিছু এবার দিয়ে দিচ্ছি, একটা এক্সাম বুক দিয়ে দিচ্ছি পরীক্ষাটার জন্য। আবার আপনার দেখা যাচ্ছে আপনি অফলাইনে ভর্তি হয়েছেন, হওয়ার পরে দেখা যাচ্ছে হচ্ছে না, এতগুলো স্টুডেন্টের মাঝে আপনি পড়তে পারছেন না, তো আপনি অনলাইনে চলে আসেন, এসে পড়েন। তো বিষয়টা হচ্ছে আপনার চাহিদার উপরে ডিপেন্ড করবে এটা। ঠিক আছে? আপনার চাহিদার উপরে ডিপেন্ড করবে। তাহলে হয়ে যাবে। এটাই। হ্যাঁ, জানার জন্য বললেন, এটার উত্তর ওই যে দিয়ে দিলাম। জানার জন্যই উত্তর দিলাম, না হলে তো এটা কাউন্টেই নিতাম না। বোঝা গেছে? আমি যদি বলি আমারটা, আমি অনেস্টলি আমি স্বীকার করব অনলাইন যদি না থাকতো তাহলে মনে হয় না আমি এত দূর আসতে পারতাম। প্রথমে তো আমি গতানুগতিক একটা কোচিং এ ভর্তি হই। আমি কিন্তু আপনার কোর্সে কিন্তু মাঝের দিকে এসে কিন্তু ভর্তি হয়েছিলাম, প্রথম থেকে ছিলাম না। কিন্তু গতানুগতিক একটা কোচিং এ ভর্তি হই। প্রথমে ভাইয়া যেটা বললো সবার একটা আগ্রহ থাকে, উৎসাহ থাকে, সবাই মানে মনের খুশিতে কোচিং এ যায়, ভালো পড়াটরা হয়, লেকচার গুলো সহজ থাকে, এইভাবেই কাটছিল, ভালোই যাচ্ছিল। বাট মাঝখান দিয়ে খেয়েই হারাই ফেলি, লেকচার গুলো কঠিন হতে থাকে, 2-1টা মিস যায় বা পড়ার বুঝাইতে পারি না। আর কোচিং এতে যে একটা চলে গেছে ওটা তো গেছেই, ওটা তো আমরা তো ওই ক্লাসটা ফিরে পাচ্ছি না। অনলাইনে যেমনি আমার যেই ভিডিও যেই লেকচারটা যতবার ইচ্ছা ততবার টেনে সামনে গিয়ে পজ করে যেইভাবে ইচ্ছা দেখতে পারতেছি, ওটা তো আমি তো অফলাইনে পারছি না। এদিক থেকে আমাকে অনলাইন অনেক হেল্প করছে। যখন আপনার কোর্সে আমি ভর্তি হই তখন তো আপনাকে তো আমি সম্ভবত আপনার প্রথম যে ক্লাসটাতে জুম মিটিং এ আমি বলছিলাম যে আমি গ্রুপ সাবজেক্টে বেশ দুর্বল, বিশেষ করে অ্যাকাউন্টিং ফাইন্যান্সে বলার মতো না। তখন তারপরে আপনার কথা মতো, আপনার পরামর্শ মতো, আপনার মনে হয় ইউটিউব এবং আপনার যেগুলো প্রাইভেট গ্রুপে রেকর্ডেড ভিডিও অলমোস্ট 2বার করে দেখিনি, এমন ভিডিও খুব কমই আছে। সব ডাউনলোড দিয়ে শুধু দেখতাম সারাদিন আর কি। ওইটাই আলটিমেটলি আমার জন্য, আমি মনে করি আমার জন্য ওইটা অনেক কাজে দিছে আর কি। জি ভাইয়া, এটা অনলাইন না থাকলে এটা হতো না আর কি। মাঝে মাঝে আমি দেখতাম যে রাত্রে কমেন্ট করছে সামিউল যে আমি এখনো ক্লাসটা করছি, এটা ইউটিউবে বা ফেসবুক গ্রুপে কমেন্ট করতো, আসতো কমেন্ট যে আমি এখন এই ক্লাসটা করছি এখনো, এই সেই ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে কথাটা। জি রাফি বলেন। স্যার, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই তার ঠিক 15 দিন আগে, বিশেষ করে আইবি এর পরীক্ষার সময় আমার চিকেন পক্স হয় আর কি।
মানে আমি খুবই অসুস্থ থাকি, এখন তো আমার আর কোথাও কোচিং করা বা যায় এক্সাম দেওয়া তো পসিবলই না। তখন ওই মোমেন্টে স্যার আপনার যে ক্লাসগুলো ছিল সেগুলো আমি বারবার দেখতাম, বারবার দেখে দেখে প্র্যাকটিস করতাম, এতে আমার রিভিশনও হয়ে যেত, পাশাপাশি আমি যে একটা মেন্টরস এর পাশেই আছি সেটাও ফিল হতো। আমি ওই সময় অসুস্থ, যে আমার বাইরে যাওয়ার মতো কন্ডিশন নেই, যার কারণে আমি আপনার আইবিও তো এক্সাম দিতে পারি নাই। এরপরও যে আপনার ওই সময় রেকর্ডেড ক্লাসগুলো যে হেল্পটা আসছিল সেটা হয়তো বা অনলাইনে অফলাইনের ক্ষেত্রে সম্ভব না। আর আরেকটা ঘটনা হলো, সেটা হলো অনেকে বন্ধুমুখী হয়ে একটু দূরে কোচিং করতে যেতে চায়। বিশেষ করে আমরা যারা ঢাকা থাকি তারা সবাই ফার্ম গেট মুখী হতে চাই। তারা এই যে বন্ধুমুখী হয়ে তারা ফার্ম গেটের দিকে যায়, তাদের একটা বিশাল সময় নষ্ট হয়ে যায়। বিশেষ করে আমি থাকি সাভারে, সাভার থেকে ফার্ম গেট অনেক দূরে। তাদের এখান থেকে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। 2-4 ঘন্টা তারা প্রায় নষ্ট করে। এই শুধুমাত্র অনলাইন অফলাইন এরকম ভাবতে ভাবতে বন্ধুমুখী হয়ে যায়। পরে তাদের 4টা ঘন্টা দিনের মধ্যে শেষ হয়ে যায়। পরবর্তীতে তারা নিজেদেরকে আর সময় দিতে পারে না। তো আমি সবচেয়ে সবাইকে একটা পরামর্শ দিব যে অনলাইন অফলাইন ম্যাটার না, সময় যেটা কনজিউম কম হয় এবং যেটা থেকে সবথেকে ভালো নলেজ পাওয়া যায় সেটা সবার প্রিফার করা উচিত। জি, জি, অবশ্যই, অবশ্যই। আশা করি ক্লিয়ার করতে পেরেছেন এই বিষয়টা। আচ্ছা, আইবিএ নিয়ে কারো ধারণা আছে? আইবিএ নিয়ে কিছু বলবেন? আইবিএ এর প্রস্তুতি নেওয়া উচিত হবে কিনা? ভাইয়া যদি ম্যাথ আর ইংলিশ দুটা যদি ভালো মতো ক্লিয়ার কারো না থাকে, ভালো মতো বলবো না, মানে মোটামুটি একটা আয়ত্ত না থাকে, তাহলে আইবিএ প্লাস ইউনিট দুইটা পাশাপাশি চালানো আমার মনে হয় না যে সবাই পারবে আর কি, বা এটা একটা ভালো একটা হতে পারে আর কি। এতে দুই কুলি হারানোর সম্ভাবনা থাকে ক্লিয়ার একটা করে বড়। দেন, ম্যাথ আর ইংলিশ মানে গতানুগতিক আমাদের ওই জাহাঙ্গীরনগর বা সিইউ এর মতো ম্যাথ বা না না প্রিপারেশন নিলে না, হবে না। এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন। এটা ম্যাথ একটু ক্লিয়ার বলতে করে দিন। হ্যাঁ। একদম ফার্স্ট অফ অল তো ইংলিশে আসবে, তার উপর একদম খুবই টাইম কনজিউমিং ম্যাথ গুলো অনেক ফাস্ট করা লাগবে, অনেক দ্রুত, অনেক বড় বড় ক্যালকুলেশনও সেকেন্ডের মধ্যেই মানে মাথার মধ্যেই করে ফেলতে হবে। তারপর ইংলিশের একটা ভালো একটা দক্ষতা থাকতে হবে। আর ওই আর এর সাথে যদি জাহাঙ্গীরনগরের তুলনা করি, জাহাঙ্গীরনগরের যেই 10-15টা সম্ভবত ম্যাথ আছে, ওগুলো তো তার অনেকগুলো থাকে যেগুলো কেউ প্রস্তুতি না নিলেও পারা যাবে, আশা করা যায়। যে 9-10 করে আসছে কিছুদিন তার মনে থাকে, সে ওই জি ভাই, যে 9-10 পড়ে আসছে মোটামুটি, সে যদি তার বেসিক নলেজ দিয়েই সে জাহাঙ্গীরনগরে যে ম্যাথ গুলো আসে, আর যদি সে 10-15 দিন আগে যদি একটু দেখে, ইজিলি 6-7-8টা সে পেরে যাবে আর কি। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি নিজে জাহাঙ্গীরনগরের জন্য ম্যাথে প্রিপারেশন নেই, কারণ আমি যখন দেখলাম প্রিভিয়াস ইয়ারের, আমি রেজাল্ট গুলো ঘেটে দেখলাম জাহাঙ্গীরনগরের প্রশ্ন হ্যাঁ তুলনামূলক কঠিন আসে, অড টাইপের প্রশ্ন আসে, বাট জাহাঙ্গীরনগরের কাটমার্ক অনেক কম। কেউ যদি 50% মার্কস পেলেই তার চান্স হয়ে যাচ্ছে ইজিলি। এই জন্য দেখলাম আমার তো ম্যাথের 10 নাম্বার বা 15 নাম্বার তো খুব বেশি ইফেক্ট ফেলতেছে না, আমি যদি বাকি সাবজেক্ট গুলো দিয়ে যদি কাভার করতে পারি। এটা ভেবে আমি এই বিশ্বাস থেকে আমি আর ম্যাথ পড়িনি, নর্মালি একটু ধারণা নিয়ে গেছি, দুই একটা সূত্র দেখে গেছি বা প্রিভিয়াস ইয়ারটা একটু চোখ বুলাই গেছি, এতটুকুই। এবং আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, পজিশনও প্রথম দিকেই ছিল, 28তম হয়েছি, পুরোপুরি টোটালি ম্যাথ প্রিপারেশন ছাড়া, এদিক থেকে বলবো। আর অনেককে দেখা যায় যে জন্য কোর্স করে বই কিনে, তবে প্রথম থেকে কেউ যদি কোনো একটা কোর্সের সাথে যদি স্লাইটলি যুক্ত থাকে তাহলে অবশ্যই এটা ভালো আর কি, তাহলে একটা রিস্কটা থাকে না। আর পাশাপাশি যেহেতু সি ইউনিটে, ভাইয়া যেহেতু সি ইউনিটে তার ম্যাথটা লাগতেছে, এজন্য ওই ইউনিভার্সিটির কথা হিসাব করলে তাহলে প্রথম থেকেই হালকা একটু ম্যাথের কাছে থাকা উচিত। অল্প অল্প করে সে যদি ডেইলি কিছু একটু একটু পড়ে, ডেইলি বলতে অন্তত সপ্তাহে 2 দিন কি 3 দিন দেখে, তাই এনাফ, একটা ভালো একটা ইতে চলে আসবে আমার মনে হয়। বুঝতে পেরেছি, এই আর কি। তাহলে আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে? 1 ঘন্টা হয়ে গেছে, এদেরকে আর বেশিক্ষণ আটকে রাখবো না। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ভালো ভালো প্রশ্ন করেন, প্রশ্ন করছেন এমন এমন প্রশ্ন, ভালো ভালো প্রশ্ন করেন, সুন্দর সুন্দর প্রশ্ন করেন, গঠনমূলক প্রশ্ন করেন, যেটা অ্যাকচুয়ালি দরকার আপনাদের সেরকম প্রশ্ন করেন। আমি 1 মিনিট সময় দিব আপনাদের প্রশ্ন করার জন্য। হ্যাঁ, সবাই একটু প্রশ্ন করেন যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে। স্যার, মার্কেটিং ম্যানেজমেন্ট কোন বই এবং কিভাবে পড়তে হবে? কোন বই? যে কোনো বই পড়লেই হবে। এখন কিভাবে পড়তে হবে মার্কেটিং ম্যানেজমেন্ট, এটা নিয়ে কি জয় বলবেন একটু? জয় এবং রাফি দুজনের কাছে আমি একটু শুনবো। হ্যাঁ, জয় বলেন, মার্কেটিং ম্যানেজমেন্ট কিভাবে পড়বো বলেন।
আসলে আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ি তাদের সবারই হয়তো মার্কেটিং ম্যানেজমেন্ট সবারই থাকে, মার্কেটিং কারো কারো থাকে বা কারো কারো থাকে না। যেহেতু আমরা ইন্টারমিডিয়েটের সাবজেক্টগুলো পড়ে আসি তাই আমাদের বেসিক একটা ধারণা কিন্তু ভালো থাকে। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে গেলে কিন্তু বাংলা এবং ইংলিশ বা এগুলোতে ডিপেন্ড করে আসলে চান্সটা হয় না নরমালি। আমাদের মেইন ফোকাসটা রাখতে হয় ম্যানেজমেন্ট মার্কেটিং এ। যেমন যারা ভালো করে নরমালি তারা 11, 12 বা নিম্নে 10 করে রাখতে হয় আর কি, তাহলে পজিশনটা অনেক উপরে উঠানো যায়। আর ম্যানেজমেন্ট এবং মার্কেটিং এ যেহেতু মোটামুটি ম্যাথ নাই, এই জন্য মোটামুটি রিডিং পড়লে প্রতিদিন যদি 2 ঘন্টা, হ্যাঁ 2 ঘন্টা যদি সর্বোচ্চ টাইম দেওয়া যায় তাহলে ভালো একটা স্কোর করা সম্ভব। আর প্রতিনিয়ত যদি পরীক্ষা দেওয়া যায় তাহলে ভালো স্কোর করা সম্ভব। জি ভাইয়া। বুঝতে পেরেছি। তার মানে বই ভালো করে পড়তে হবে, এটাই তো মেন কথা, তাই না? আচ্ছা, এখন জি একজন ভাই। প্রশ্ন করেছে হুইচ কোশ্চেন ব্যাংক ইজ গুড। কোন প্রশ্ন ব্যাংকই গুড না, এবার আমরা প্রশ্ন ব্যাংক কোর্সের সাথে দিয়ে দিচ্ছি। আমাদের কোর্সে যারা ভর্তি হবে প্রশ্ন ব্যাংক পেয়ে যাবে। ওকে, এবার আরেকজন প্রশ্ন করেছে প্রশ্ন অনলাইনে কি সকল টপিক শেষ করানো হবে? হ্যাঁ, অনলাইনে সকল টপিকই শেষ করাবো, সকল সাবজেক্টই শেষ করাবো। আপনি বিস্তারিত জানতে আমাদের পেজে একটু নক দিবেন, ঠিক আছে? তাহলেই হবে। ভাই আমার ব্যক্তিগত ভর্তি মতামত যদি জি জি ভাইয়া বলেন। বলুন। সামিউল বলেন। অনেকেই আছে যারা একদম অ্যাডমিশনের শুরুতে মানে এই টাইমটাতে প্রথমেই প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে বা প্রশ্ন অ্যানালাইসিস করে, বাট আমার কাছে এটা তাদের একটা বোকামি মনে হয়। কেননা কোন প্রশ্ন কোন জায়গা থেকে আসলো বা কোনটা কি টাইপের প্রশ্ন আমি তো চিনি না, আমি তো মাত্র শুরু করছি। অনেক কিছু তো আমি এখনো জানি না, অনেক চ্যাপ্টার আমি পড়ি নেই, দেখি নেই, ইংলিশের ক্ষেত্রেও বাংলার ক্ষেত্রেও অ্যাকাউন্টিং সবগুলোই সেম। এই জন্য আমার মনে হয় যে তারা নিজেরা অ্যানালাইসিস বা না করে বা প্রশ্ন ব্যাংক প্রথম দিকেই না সলভ করতে গিয়ে আপনার আন্ডারে বা যে মেন্টর থাকে তার কথা মতো তার গাইডলাইন মতো চললেই এটা সবচেয়ে বেটার হয় আর কি। কিন্তু অনেকেই বলে প্রথমে প্রশ্ন ব্যাংক সলভ করার জন্য বা ঘেটে দেখার জন্য, আমি এতে ফায়দা দেখি না। কারণ আমি তো প্রশ্নই পারি না বা আমি তো জানি না এটা রাইট। কিভাবে হইলো। আমার তো অপশন মুখস্থ করে লাভ নাই, উত্তর মুখস্থ করে লাভ নাই। এবং ওটা আরো আপনার মধ্যে একটু ভীতি তৈরি করে যে ভাই আমি তো পারছি না, তাহলে আমি কেমনে কি হবে আমার। তো এই কারণে আমরা এবার একটা অ্যানালাইসিস বুক দিয়ে দিচ্ছি ওদেরকে। ওই অ্যানালাইসিস বুকে প্রতি চ্যাপ্টার থেকে আপনাদেরকে হয়তো দিয়েছিলাম যারা কোর্স আউটলাইনটা পেয়েছিলেন, ওই অ্যানালাইসিস বুকে প্রতি চ্যাপ্টার থেকে কোন ইয়ারে কয়টা প্রশ্ন এসেছে সবকিছু আমাদের কোর্সের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি এবার। অ্যানালাইসিস বুক নাম দিয়েছি ওটার। অ্যানালাইসিস করে ইংলিশ, বাংলা বলেন, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট কোন টপিক থেকে কয়টা প্রশ্ন এসেছে, ওই অ্যানালাইসিস বুকটা যখন সে চোখের সামনে নিবে তখনই সে বুঝতে পারবে কোন টপিকটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। অ্যাডমিশনের জন্য এই টপিকটাতে আমাকে বেশি জোর দিতে হবে, এই জিনিসগুলো বোঝা যাবে। তো সেই কারণে আমরা এবার অ্যানালাইসিস বুকও তাদেরকে দিয়ে দিচ্ছি। তাদেরকে কষ্ট করে প্রশ্ন ব্যাংক সলভ করা বা প্রথমেই প্রশ্ন ব্যাংক দেখার দরকার নাই। প্রশ্ন ব্যাংকও আমরা দিচ্ছি ওদেরকে এবার। প্রশ্ন ব্যাংকটা দেখবে কখন? প্রশ্ন ব্যাংকটা দেখবে যখন আমার একবার রিভিশনটা কমপ্লিট হবে, তখন সে প্রশ্ন ব্যাংক সলভ করবে। একবার বইটা যখন আমার শেষ হবে। ঠিক আছে? এটাই। ওকে, তাহলে এখানে যারা যুক্ত হয়েছেন এগুলো সবাই আপনাদের বড় ভাই ছিল। ঠিক আছে? আপনাদের হচ্ছে সবাই বড় ভাই ছিল আমাদের সাথে। অভিজিৎ, জয় তারা হচ্ছে গত বছরের আগের বছর অর্থাৎ 22-23 এর স্টুডেন্ট। দুইজনই অ্যাকাউন্টিং ক্লাবের স্টুডেন্ট ছিল আমাদের। সামিউল এবং রাফি এরাও দুইজন আমাদের 23-24 এর স্টুডেন্ট ছিল। তাদের কাছ থেকে হয়তো আপনারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছেন এবং এরা শুধু চান্সই পায়নি, এরা হচ্ছে টপ পজিশন করে চান্স পেয়েছে। ঠিক আছে? চান্স তো পাই। হ্যাঁ, বইগুলো কোর্সের সাথেই। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ইনবক্স করে রাখেন অ্যাকাউন্টিং ক্লাব পেজে, আপনাদেরকে ডিটেইল দিয়ে দিবে। তো এরা হচ্ছে শুধু চান্সই পায়নি, এরা কিন্তু টপ পজিশন করেছে। সারা বাংলাদেশের মধ্যে এরা টপ ওই বছরের মধ্যে। তো ভাবতে হবে কাদের কাছ থেকে আপনারা পরামর্শ পেলেন। ঠিক আছে? আর আমরা অ্যাকাউন্টিং ক্লাব সবসময় চেষ্টা করি আমাদের সাথে রিলেশনশিপটা মেইনটেইন করতে এইভাবে। এখনো তারা আমাদের সাথে গ্রুপে এড আছে। বিভিন্ন প্রয়োজনে তাদের সাথে আমি হেল্প করি, তারা আমাকে কথা বলে, আমার প্রয়োজনে তাদেরকে নক করি। এবং এটা হচ্ছে আমার শিক্ষক হিসাবে সবচেয়ে বড় পাওয়া। শিক্ষক হিসাবে পাওয়া কি? হয়তো আপনাদের থেকে ৩,৫০০ টাকা কোর্স ফি নিচ্ছি। তো এটা তো আমার কাছে বড় পাওয়া না। পাওয়াটা হচ্ছে এই যে এরা যারা চান্স পেলো বা পেল না, যাই হোক এদের সাথে রিলেশনশিপটা থাকছে। এই যে এদেরকে জাস্ট আমি একবার করে নক করেছি। আমার একটু বলতে ইতস্তত লাগে, সেটা অভিজিতের সাথে কথা হচ্ছিল গতদিন। তো এদেরকে জাস্ট আমি একবার খালি বলেছি যে আমাদের একটা এরকম করতে হবে। তো ওরাই বেশি আগ্রহী। আমি জানি ওদের ব্যস্ততা, কারণ এই টাইমটা আমিও পার করে এসেছি। বিভিন্ন ইউনিভার্সিটির বিভিন্ন প্রোগ্রাম থাকে, সবকিছু থাকে, ব্যস্ততা থাকে, বন্ধু-বান্ধব, টিউশনি সবকিছু মিলে একটা ব্যাপার থাকে। তারপরে ওদেরকে জাস্ট খালি বলেছি নোট করে পড়লে কি সুফল পাবেন? হ্যাঁ, পাবেন। তো ওদেরকে আমি খালি বলেছি যে অভিজিৎ বা সামিউল, রাফি, জয় একটা প্রোগ্রাম করতে চায়। তো ওরাই বলছে যে হ্যাঁ, অবশ্যই। তো এটাই হচ্ছে আমার শিক্ষকের কাছে, একটা শিক্ষক হিসাবে এটা আমার কাছে বড় পাওয়া। যে ওদের কাছে বললাম, রাজি হয়ে গেল। এটা কিন্তু কেউ পারে না সচরাচর। অনেকে অনেক রেকর্ড দেখাইতে পারবে, কিন্তু এরকম কিন্তু পারে না। এবং আল্লাহর রহমতে যাদেরকে আমি বলেছি বা যাদেরকে প্রতি বছরই আমি এটা করে থাকি, বললে ওরাই আরো আগ্রহ নিয়ে আপনাদের সামনে আসে। অনেকে অনেক চান্স প্রাপ্ত দেখাইতে পারবে, কিন্তু
এইভাবে নিয়ে এসে রিলেশনশিপ মেনটেন করা এটা দেখাইতে পারবেন। আমি এখনো খোঁজ নিয়ে এদের যে রেজাল্ট কেমন হইলো, সেমিস্টারের রেজাল্ট ভালো করতে হবে। ঠিক আছে? সবাইকে কিন্তু আমি এই কথাটা বলি যে তুমি যাই করো সেমিস্টারে তোমার রেজাল্ট ভালো হওয়া চাই। টপ করতে হবে রেজাল্ট। রেজাল্ট তারপরে অন্য কিছু। তো এগুলো নিয়ে কিন্তু কথাবার্তা হয়। আমি সবসময় খোঁজ রাখার ট্রাই করি। তো এইসব জায়গাগুলো থেকে অ্যাকাউন্টিং ক্লাব সবথেকে আলাদা কিন্তু। ঠিক আছে? এটা আপনাকে মানতে হবে। এবং আমার দরকার হলে ওরা আমাকে হেল্প করবে, ওদের দরকার হলে আমার কাছে বলবে, আমি হেল্প করব। তো এটাই হচ্ছে একটা অ্যাকাউন্টিং ক্লাব, এটাই হচ্ছে একটা ফ্যামিলি। ঠিক আছে? তো যাই হোক, এরা হচ্ছে সবসময় আপনাদের জন্য আছে। যেকোনো প্রয়োজনে এদেরকে নক দিবেন। বেশি আবার ডিস্টার্ব করবেন না। ইলজিক্যাল প্রশ্ন করবেন না। কারণ ওরাও মানুষ। লজিক্যাল প্রশ্ন হলে উত্তর দিতে ইচ্ছা হয়। কিন্তু ইলজিক্যাল প্রশ্ন করলে আসলে উত্তর দেওয়ার ইচ্ছাটা থাকে না। তো প্রশ্ন করলে অ্যাকচুয়ালি লজিক্যাল প্রশ্ন করতে হবে। লজিক্যাল প্রশ্ন করলে তারা অবশ্যই হেল্প করবে। আমার মনে হয় যদি বলেন যে আমি রিয়াদ ভাইয়ের স্টুডেন্ট বা অ্যাকাউন্টিং ক্লাবের স্টুডেন্ট, ওরা আমার মনে হয় না যে কোনোদিন আপনাদেরকে ফেলে দিবে। এতটুকু বিশ্বাস আমার আছে। কারণ ওরা আমাকে বলে, অনেক স্টুডেন্ট বলে যে অভিজিৎ ভাইকে নক করলাম, জয়কে নক করলাম। এরা তো এই আগের স্টুডেন্ট, অনেকে নক করে। তো আমার মনে হয় না যে এরা কোনোদিন আপনাদেরকে ফেলে দিবে। বিভিন্ন গাইডলাইন এই সেই। আবার সামনে এদের মধ্যে থেকে হয়তো অনেকজনকে দেখবেন যে আপনাদের ক্লাসও নিচ্ছে। সেই সুযোগও আমি তাদেরকে অফার করব বা করে রেখেছি। অবশ্যই তারা যদি সময় সুযোগ দেয় আপনাদের করে উঠতে পারে, তাহলে অবশ্যই আপনাদের ক্লাসেও দেখতে পাবেন বিভিন্ন গাইডলাইন, এবং যুক্ত করব ওদেরকেও আমি, হ্যাঁ? তারা আপনাদের সাথে থাকবে বিভিন্ন সাপোর্টে। তো এই হচ্ছে বিষয়। সবাই ভালো থাকেন, এবং এরা সবাই আমাদের অ্যাকাউন্টিং ক্লাবের স্টুডেন্ট ছিল। অবশ্যই কৃতিত্ব তাদের বেশি। একক কৃতিত্ব নেওয়ার কিছু নাই। যাদের কাছে পড়েছে সকলের কৃতিত্ব আছে। সবচেয়ে বড় কথা তারা এখানকার আমাদের স্টুডেন্ট ছিল, এটাই বড় কথা। তারা সফল হয়েছে শিক্ষক হিসাবে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগা। আশা করি ভবিষ্যতেও আপনাদের এই বড় ভাইগুলো পুরো অ্যাডমিশন জুড়ে আপনাদের পাশে থাকবে, সেটা যে কোনোভাবেই হোক। ঠিক আছে? আমি সবার শেষে সবাইকে একটু বলবো, সবাই এক লাইন করে বা তাদের উদ্দেশ্যে বা কিছু যদি বলার থাকে আপনাদের, তাহলে একটু একটু করে বলবেন। সামিউলকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। একটা কথাই বলবো, পুরো অ্যাডমিশনের প্রিপারেশন তো অবশ্যই একাডেমিক পড়ালেখা থেকে আলাদা। অনেক সময় একটা একঘেয়েমি বা একটা হতাশা, একটা ভয় ভীতি চলে আসবে, স্বাভাবিক। এটা আমার মধ্যেও আসছিল। এক্ষেত্রে বলবো ভেঙে না পড়তে, জাস্ট এতটুকু ভাবতে, আমার পিতামাতার বা আমার আব্বু আম্মু বা তারা তো আমার থেকে তো এক্সপেক্ট করে, তাদের কথা স্মরণ করে হলেও যেন আমরা ভেঙে না পড়ে কন্টিনিউ করে যাই। এটাই তাদের প্রতি অনুরোধ থাকবে আর কি। মানে এটা মোটিভেশন হিসেবে নেওয়ার জন্য বলবো তাদেরকে। ভেরি গুড, ভেরি গুড। এটা আমিও ফিল করতাম রিভিশনের সময় বারবার। মানে মনে হইতো যে পড়াশোনা করব না, ছেড়ে দিব, এই সেই। বিভিন্ন সময় চাপে মনে হইতো, কিন্তু এটা ভেবে অ্যাকচুয়ালি পড়াশোনাটার আগ্রহ বা মোটিভেশনটা আসছে। এরপরে রাফিকে বলবো। রাফি যদি কিছু বলতেন, শেষ বাক্য একটু। স্যার, এখন ওদের যে টার্মটা যাবে সে টার্মে ওরা অনেক ভয় পাবে, অনেক কিছু দেখে অনেক সময় ভয়ে আতঙ্কিত করবে। ওদের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, পাহাড়ে যে উঠতে পারে সে যদি উচ্চতার ভয় পায় সে কখনো পাহাড়ে প্রপারলি উঠতে পারবে না। নিশাত মজুমদার আর আমার পার্থক্য এখানেই। আমি পাহাড়ে উঠার উচ্চতা ভয় পাই, আর নিশাত মজুমদার সে পাহাড়ে উঠার উচ্চতা ভয় পায়নি। ঠিক তুমিও এখন যে পজিশনে আছো, পড়তে গেলে ভয় পাবা, এই ভয়টা মনে রাখবা না, বরং আমাকে পারতে হবে এই মানসিকতা নিয়ে পড়তে বসবা। ইনফ্যাক্ট এই মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, ইনশাল্লাহ তুমিই পারবা। আমিও এক্সাম হলে আমি যখন এক্সাম হলে বসি তখন আমার মধ্যে একটাই নিয়ত যে আমি পারবো। পরীক্ষার যখন পড়তে বসি তখন আমার নিয়ত আমাকে পারতেই হবে। এই নিয়তটা যখন আমার মনে আসছে তখন আমি পৃথিবীর সব উপেক্ষা করে আমি পড়তেও বসছি, আমার আগ্রহ ঠিক মতো থেকে গেছে। আর যদি আমি ভয় পেয়ে যেতাম, না আমি পারবো না, করতে পারবো না, আমি একটা সময় আগ্রহ হারিয়ে ফেলতাম। ঠিক এই জন্য মন মানসিকতা ঠিক রাখবা এবং মোটিভেশন ঠিক রাখবা, শরীর সুস্থ রেখে পড়াশোনা একটা নির্দিষ্ট সময় করে পড়াশোনার পাশাপাশি শরীরের দিকে খেয়াল রাখবা। এখন দুটাই কাজ, পড়াশোনা করা এবং স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা, আর কিছু না। ঠিক আছে, অনেক কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। তার মধ্যে একটা কথা যে স্বাস্থ্যের দিকে ঠিক রাখা, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে কিন্তু আপনি পড়াশোনা করতে পারবেন না। আপনি যত ইচ্ছা থাকুক, আগ্রহ থাকুক, এটা কিন্তু সম্ভব হবে না। এরপর আমি জয়কে বলবো যে শেষ লাইন যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতেন। জয়। আসলে আমরা এডমিশন টাইমে ওরা তো প্রথমে শুরু করবে, এখন শুরুর দিকে হয় কি 2-3টা ক্লাস করে বা 2-3টা পরীক্ষা দিয়ে অনেক হতাশ হয়ে যায় আর কি। আবার পাশাপাশি কিছু ফ্রেন্ডদের দেখে যে ওরা অনেক বেশি বেশি পড়তেছে, নিজে মোটিভেশন হারায় আর কি। এর জন্য আমি বলবো যে নিজে সর্বোচ্চ ইফোর্ট যাতে সে দিতে পারে আর কি। তার যে ইফোর্টের এবিলিটি আছে সেই জন্য তার সর্বোচ্চটা কাজে লাগায়, সর্বোচ্চ কাজে লাগালে ইনশাল্লাহ সে সফল হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
হ্যাঁ, যারা কোর্সের বিষয়ে বলছেন বা জানতে চাচ্ছেন তারা হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব পেজে নক দিয়েন, সবকিছু বলে দিব। 5 তারিখ পর্যন্ত আপনারা ভর্তি হইতে পারবেন, ঠিক আছে? 6 তারিখ থেকে আমরা ক্লাস শুরু করব ইনশাল্লাহ। ওকে? হ্যাঁ। অভিজিৎ যদি বলতেন শেষ কথা তাদের উদ্দেশ্যে বলেন। আচ্ছা বাবু, আমি এই 24 ব্যাচের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য আমি অনেক শুভকামনা জানাচ্ছি। ওরা হচ্ছে এখন থেকে হচ্ছে আমি যেই কথাটা শুরুতেই বললাম যে এখন থেকে সিনসিয়ারলি যাতে মেন্টরের তত্ত্বাবধানে থাকে, আর হচ্ছে অফলাইনে যে দৌড়াদৌড়ি করাটা মানে বন্ধুদের সাথে গ্রুপিং করা, বন্ধুদের বলতে থাকা, এই জিনিসটা কিন্তু মোটামুটি 1 মাস টাইম নষ্ট করবে। তো ওই জিনিসটা না করে এখনই আমি ফার্স্টে হচ্ছে কোথায় পরীক্ষা দিব, বি ইউনিট না সি ইউনিট, ওইটা ডিসাইড করে ফেলা, আর কাছে পড়বো, মেন্টর সিলেক্ট করে ফেলা, এরপর বই কিনে ফেলা। এগুলো আপাতত 1-2 সপ্তাহের মধ্যে শেষ করে, 1 সপ্তাহের মধ্যে শেষ করে ফেলে। মানে এগুলা এক্সট্রা প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপর হচ্ছে ঠান্ডা মাথায় রুটিন ওয়াইজ প্লে, আর লাস্ট মোমেন্টে হচ্ছে স্যারের গাইডলাইন অনুযায়ী পরীক্ষায় আরো পারফর্ম করতে পারলে অবশ্যই চান্স হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। আশা করি সবাই এই সেশনটি থেকে উপকৃত হয়েছেন। আমি আরো বেশ কিছু সেশন করব। সেকেন্ড টাইমার যারা আছে অনেকে প্রশ্ন করেছেন, আমি সেকেন্ড টাইমারের সেশন সেকেন্ড টাইমারদেরকে নিয়েই করতে চাই। যারা হচ্ছে আরইউতে পরীক্ষা দিবেন, যারা আরইউতে টপ করেছে আমাদের মধ্যে থেকে তাদেরকে নিয়ে আসবো, জিএসটি তে যারা টপ করেছে তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে বিভিন্ন সেশন আমাদের চলতে থাকবে। আর আপনাদের যে 4 ভাই আছে টপার্স, এরা অবশ্যই আপনাদের সাথে থাকবে সবসময়, এই বিশ্বাস রাখি আমি। এই তো, সবাই ভালো থাকেন। পরিশেষে সামিউল, রাফি, সমস্যায় আপনাদেরকে নক দিতে পারে, আমরা আচ্ছা হ্যাঁ চেষ্টা করব ভালো থাকবেন। অভিজিৎকে নক দিবেন যে কোনো প্রবলেমে। অভিজিৎ নিজ মুখে বলেছে, আমার বিশ্বাস যে বাকিরাও হচ্ছে কখনো ফেলবে না আপনাদেরকে, এতটুকু আশা বা ভরসা আমাদের ওদের উপরে আছে। আর অবশেষে সামিউল, রাফি, জয় এবং অভিজিৎ, অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মধ্যে আসলে এসেছেন, সময় দিয়েছেন, এটাই অ্যাকচুয়ালি ভালো লাগে আমার। যে হয়তো চান্স পেয়ে গেছেন তারপরে ভুলে যাননি, এটাই হচ্ছে ভালো লাগে সব থেকে। হ্যাঁ, এটা আসলে সবাই পাই না, কারণ অনেক প্রতিষ্ঠানই আছে তারা পড়াচ্ছে, সবকিছু করছে, কিন্তু অনেক চেষ্টা করেও পাই না, অনেক টাকা পয়সা দিয়েও নিয়ে আসতে পারে না। হয়তো আপনাদেরকে কিছুই দেয়নি, মুখের একটা কথাই চলে এসেছেন, তো এর চেয়ে বড় পাওয়ার আসলে কিছু নাই। আর এই কারণগুলোর জন্য অ্যাকচুয়ালি অনলাইনে থাকতে ইচ্ছা করে বা পড়াইতে ইচ্ছা করে সে আগে থেকেই। অফলাইন বলেন, অফলাইনে ডিরেক্টলি কমিউনিকেশন হয়তো, এখন অনলাইনে। তো এই জিনিসগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি বড় পাওয়া। হয়তো পড়াশোনা করে খুব কোটিপতি হয়ে গেছে বিষয়টা এমন না, হয়তো অনেকে কোটিপতি হয়েছে এই বিষয়গুলো পাই না, কিন্তু আমার হচ্ছে পাওয়া হচ্ছে এটাই, এটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগা। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার সাথে আবার কথা হবে, দেখা হবে ইনশাল্লাহ। সবাই নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করেন, আমরা সবাই আছি আপনাদের সাথে, সবাই মিলে ভালো কিছু হবে এই আশা করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করলাম, সবাইকে ধন্যবাদ।